আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা। আহ, আপনারা কেমন আছেন? আগে এই কথাটা জানি যে আপনারা কেমন আছেন স্যার সবাই? জি, ভালো আছে স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাকে স্যার। শুনতে শুনতে কি বাদ হয়ে গেছিল? না, আমি স্যার, অলরেডি একটা কথাও শুনেননি আমার? জি স্যার, না, শোনা শুনেছি। হয়নি স্যার। স্যার, আপনার আচ্ছা কথা আচ্ছা, একটাও ঠিক শোনা আছে, হয়নি স্যার। ঠিক আছে স্যার। তো না আমরা স্যার, লেট বাদ করবো না, হয়ে গেছে অলরেডি স্যার। অলরেডি 10 মিনিট লেট কিছু হয়ে গেছে কোনো কথা স্যার। আমরা শুনিনি। লেট করবো না, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আপনাদের একটু রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা কথা বলবেন না, যেহেতু এটা অনলাইন ক্লাস, তো একজন কথা বললে সব ব্যাঘাত ঘটে যায় আর সেখানে মনোযোগ চলে যায়। আপনারা, আমি জানি যে আপনারা সবাই বাসা থেকেই যে ক্লাস করছেন, অবশ্যই এরকম না, কেউ বাইরেও আছেন এবং ক্লাস এমন অবস্থায় আছেন, কেউ শুয়ে পড়ে ক্লাস করছেন, কেউ রিল্যাক্সে, কেউ খাতা কলম নিয়েছেন, কেউ নেননি, এই অবস্থায় আছেন। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো, যে অবস্থাতেই থাকেন সাইলেন্ট করে রাখবেন, অর্থাৎ নিজেকে মিউট করে রাখবেন। আর যখন প্রয়োজন হবে অবশ্যই কথা তো বলবেন, সেই সময় আনমিউট করে কথা বলবেন। আর যদি খাতা কলম থাকে কাছে, খাতা কলম নিয়ে যদি বসেন তাহলে খুবই ভালো হয়। কেননা এই অঙ্ক পরীক্ষাতে আপনাকে মনে মনে ক্যালকুলেশন করতে হবে অনেক অনেক কিছু। আর এইটা সেইভাবে প্র্যাকটিস আপনাকে করতে হবে। মনে মনে ক্যালকুলেশনটা বলতে আসলে স্যার আপনার স্যার একটু প্রাসঙ্গিক ক্যালকুলেটর প্রশ্ন থাকবে না। করি স্যার, অনুমতি দিলে। হ্যাঁ হ্যাঁ, স্যার করেন স্যার। স্যার আমাদের জি এই স্যার। পরীক্ষায় কি ক্যালকুলেটর ইউজ করতে দিবে? না না, কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না স্যার। যে কোনো চাকরি পরীক্ষায় তো ক্যালকুলেটর ধন্যবাদ অ্যালাউ স্যার। না, এটা তো অনেক আগে থেকেই স্যার, নতুন আর কি। এমনকি আমাদের স্যার, এসএসসি সাদা পেজ পরীক্ষা, ব্যবহার করা যাবে? কোনো পেজ ব্যবহার করা যাবে না, কোনো কিছু না আপনার, এমনকি প্রশ্নেও লেখা যাবে না। অনেক সময় চাকরিতে কি হয়, প্রশ্নটা ওরা নিয়ে নেয়, সেই ক্ষেত্রে ওই প্রশ্ন খাতার ভিতরে দিয়ে দেয়। দেখবেন আপনি অনেকগুলো পরীক্ষা যদি দিয়ে থাকেন, দেখবেন যে যখন পরীক্ষা হয় অনেক সময় কি করে প্রশ্নটা নিয়ে নেয়, নিয়ে নিয়ে ওই খাতার ভিতরে ঢুকিয়ে দেয়। তখন ওই খাতায় যদি ওই প্রশ্নের উপরে যদি আপনি ক্যালকুলেশন করেন, সেক্ষেত্রে যেহেতু আগে থেকে বলা থাকে প্রশ্নের উপরে দাগাদাগি করা যাবে না, সেক্ষেত্রে ঝামেলা। এই জন্য আপনাকে যা করতে হবে সব কিছুই মুখে মুখে আর মনে মনে। ব্রেনে ব্রেনে। এই জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে খুব আকারে। তো স্যার, এটা কঠিন আজকে হয়ে আমরা যাবে। শুরু করব আমাদের এটি দ্বিতীয় ক্লাস। আজকে শুরু করব শতকরা মুনাফা, লাভ, ক্ষতি, সম্ভাব্য ধারা, এগুলো যদি যতদূর পারা যায় করব। আর যদি শেষ হয়ে যায় তাহলে নতুন কিছু শুরু করতে পারি, এটা আপনাদের উপর নির্ভর করবে। আপনারা যদি যেরকম প্রশ্ন করবেন সেইভাবে আমি আগাতে পারবো। ওকে, ঠিক আছে। আজকে প্রথমে শুরু করছে শতকরা। শতকরাটা আসলে কি, এটা আমাদেরকে প্রথমেই জানতে হবে, যেহেতু শতকরা অঙ্ক, শতকরা থেকে একটা না একটা অঙ্ক চলেই আসে পরীক্ষাতে। শতকরা একটি ভগ্নাংশ, শতকরা একটি ভগ্নাংশ, শতকরা একটি ভগ্নাংশ, ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে, প্রতি ক্ষেত্রে যার হর 100। আচ্ছা, শতকরা একটি ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হর 100, এটা বলতে আসলে কি বোঝায়? এটা বলতে এরকম বোঝায় যে আমি যদি একটা লিখি এরকম 1%, পার্সেন্ট মানেই শতকরা, 1% লিখি এরকম, এটাকে বলা হয় হচ্ছে পার্সেন্ট। হ্যাঁ, এইটাই হচ্ছে শতকরা চিহ্ন, এটা মাথায় রাখতে হবে। শতকরা চিহ্ন হচ্ছে এই যে এটা। আচ্ছা, যদি বলি 1%, এর অর্থটা হচ্ছে এটা ভাঙলে এরকম হয় 1, আর পার্সেন্ট মানে এইটাও মনে রাখতে হবে আপনাকে, যে পার্সেন্ট মানে 1/100। ঠিক আছে, তাহলে এই জায়গায় যদি 1% আমি বলি, তাহলে এটা হবে 1/100, আর এটা গুণ করলে, ক্যালকুলেশন করলে এরকম হয় যে 1% অর্থাৎ 1/100, যার প্রতি ক্ষেত্রে আমি বলেছি না, শতকরা একটি ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হর থাকে 100, সেটা হয়েছে অলরেডি। এইরকম আর কি বলা যায়, শতকরা একটি ভগ্নাংশ, শতকরাকে সবসময় 100 দ্বারাই ভাগ করা হয়। আর বেশি কিছু আমাদের জানা প্রয়োজন নেই, এটুকু জানলে হবে শর্টকাট আকারে। আচ্ছা, এবারে শতকরার অঙ্ক করতে হলে এইগুলো একটা ধারণা রাখতে হবে সামান্য। এই জন্য যে সামান্য ভগ্নাংশ কি অনেক সময় চলে আসে, নিচের কোনটি সামান্য ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ থেকে অন্যান্য ভগ্নাংশে প্রকাশ করতে যেতে হতে পারে শতাংশ, শতকরা। আচ্ছা, সামান্য ভগ্নাংশটা এরকম, যেটি যদি 1/2 আমি লিখি, অথবা এখানে 1/2 যে লিখতে হবে এরকম তো না, 1/4 যদি আমি লিখি, তাহলে এইগুলো এইরকম জাতীয় ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশ বলা হয়। আচ্ছা, তাহলে এখন যদি আমাদের পরীক্ষায় আসে যে দশমিক ভগ্নাংশটা, আগে আগে দেখি দশমিক ভগ্নাংশটা। দশমিক ভগ্নাংশ এরকম আমি দিতে পারি, যেটার ভিতরে দশমিক থাকবে।
আচ্ছা, এখন যদি বলি দশমিক ভগ্নাংশ থেকে শতকরা প্রকাশ করতে, শতকরা না, সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে, যে এতকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে কি এগুলো অবশ্যই জানা প্রয়োজন, তাই না? আচ্ছা, এবারে দশমিক ভগ্নাংশটা এটা বুঝলাম যার মধ্যে দশমিক থাকবে। আর শতাংশ বলতে কোনো কিছুকে এটাই 100 দ্বারা ভাগ করতে হবে। যেমন 2কে আমি যদি ভাগ করি 100, এটা শতাংশ। আর শতকরাটা হচ্ছে এই শতাংশেরই পার্সেন্ট আকারে রূপ। তার মানে আমি এখানে 2% দিয়েছি না, এটা হচ্ছে 2% এরকম, এটা হচ্ছে শতকরা। এখানে 1% দিয়েছি না, এটা হচ্ছে 1% এরকম। এই আর পার্সেন্ট মানে 1/100 আমি আগেই বলেছি। তাহলে এইটুকু শর্টকাট আকারে কিছু জেনে নিলাম। এবারে এতকে শতকরায় প্রকাশ করো, এটা এই প্রশ্নটা, বিশেষ করে এই প্রশ্নটা পরীক্ষায় অনেকবার আসে, অনেক অনেক এই জাতীয়। এখানে 3/5 আছে, অনেক সময় আছে থাকে হচ্ছে 3/4, তারপরে থাকে কত এরকম, যাই হোক একটি এরকম ভগ্নাংশ দিয়ে একে বলে শতকরায় প্রকাশ 60% করা। স্যার, ওটা 60%। হ্যাঁ, 60%। এগুলো যারা, হ্যাঁ, যারা অঙ্ক ছাড়া আছেন তারা দ্রুতই পারবেন, এটা আমি জানি, কেননা অনেকগুলোই হয়ে যায়। হ্যাঁ, আর পরীক্ষায় কিন্তু এরকম সহজ অঙ্কই আসে। আচ্ছা, আর যিনারা অন্য সাবজেক্টের আছেন তাদের কিন্তু আবার কঠিন হবে। এই জন্য যিনারা পারবেন, অঙ্ক স্যার, অঙ্ক ক্লাস নিয়ে থাকেন, অথবা অঙ্ক লেখাপড়া করে এসছেন, অথবা প্র্যাকটিস বেশি অঙ্কের উপরে, তিনারা পারবেন। এই জন্য একটু সাইলেন্ট থাকবেন। হ্যাঁ, আর যখন প্রশ্ন করবো উত্তর দেবেন, সমস্যা নেই। আচ্ছা, এতকে স্যার সাউন্ডটা শতকরায় একটু প্রকাশ করতে, হ্যাঁ, সাউন্ড সাউন্ড একটু একটু জোরে, সাউন্ডকে একটু জোরে দিতে হবে, লাউড। আর একটু লাউড জোরে স্যার। এটা কি সবার ক্ষেত্রে না শুধু আপনার? আমার মনে আমাদের হয় না সবাইকে সাউন্ডের, মিউট করতে হবে স্যার, মিউট করতে হবে। আমরা সাউন্ড করি, স্যারের সাউন্ড কম শুনি। স্যারের সাউন্ড স্যার আমরা সবারই সবাই বেশি ঠিক কম আছে। ঠিকই আছে স্যার, আমরা সবাইকে মিউট করে দেন, তাছাড়া ঝামেলা। সাউন্ড ঠিক স্যার আছে। স্যার সাউন্ড একটু ভেঙে ভেঙে আসছে স্যার। অল মিউট করবেন স্যার, অল মিউট। সাউন্ড ভেঙে ভেঙে আসছে, ভেঙে ভেঙে আসার কথা তো না স্যার। না, আমি বলি জিনিস স্যার, রানা স্যার, আপনারা সবাই মিউট রাখেন, আমি একটু হেল্প করি স্যারকে। জি হ্যাঁ স্যার, স্যার স্যার, আপনার যে সাউন্ডটা আগে ছিল একেবারে পারফেক্ট সাউন্ড ছিল, জাস্ট আপনি 2 or 5% বাড়াতে পারেন। আর বাকি যেটা সমস্যা হচ্ছে ওনাদের, এটা নেটওয়ার্ক ইস্যুর কারণে একটু ভালো নেটওয়ার্কে থাকাটা জরুরি। আপনি কন্টিনিউ করেন, জাস্ট জি স্যার, 5% বাড়ালে হবে স্যার। ঠিক আছে, বাড়ালাম স্যার। ছিলাম 67, হয়ে গেলাম 73, 5% বাড়ালাম। হ্যাঁ, এখন কি শোনা যায়? আমার কথাই তো আসতে বলছি। ঠিক আছে স্যার, হয়ে যাবে এটা। আপনি ওকে স্যার, আপনার ওকে। ভলিউমটা বাড়িয়ে নেন। এটা সাউন্ডটা বাড়ালে কি হয়, আমার এখান থেকে শব্দটা হবে কেমন যেন ভাঙা ভাঙা, আর আপনার ওখানে যে আপনি হয়তো সাউন্ড আসতে দিয়েছেন, যেটা শুনতে খারাপ লাগবে। এই জন্য আপনি একটু সাউন্ড জোরে দেন, আমি হচ্ছে এখানে কম দিই, তাহলে শুনতে ভালো লাগবে। ক্লিয়ার যাই স্যার। হোক, এটাকে শতকরা, জি স্যার, এতকে শতকরায় প্রকাশ করলে নিচের কোনটি হবে? এক স্যার অলরেডি বলে দিয়েছেন, যারা পারবেন তারা অবশ্যই পারবেন। এটা শতকরায় প্রকাশ বলতে আসলে এরকম বোঝাই যে আমরা পার্সেন্টে প্রকাশ করবো, এটা আগে বলেছি না, পার্সেন্ট। আচ্ছা, পার্সেন্টটা লিখতে হলে আবার অনেকে এরকম লেখে, এরকম এরকম যদি লেখেন তাহলে কিন্তু সেটা ভুল হবে। হ্যাঁ, আর পার্সেন্টের এই যে একটু এরকম, এই মাঝখানে একটা এরকম কিন্তু শূন্য আকারে হবে, এইটা কিন্তু জানার বিষয়। আচ্ছা, যাই হোক, হলো। তো এটাকে আমরা এই পার্সেন্ট নিয়ে আসবো। আমরা জানি পার্সেন্ট মানে 1/100, এটা আমরা লাস্টে রাখবো। তাহলে এটাকে আমাদের অনেক প্রকারভাবে করা যায়। তো তার মধ্যে এটি একটি পদ্ধতি, 100/100 এরকম নিলাম। এরপরে আমরা আরও ভাঙি, প্রথমে বেসিক থেকে শুরু করি। 100 এরকম দিলাম, তারপর থেকে কি 1/100 এভাবে ভেঙে ভেঙে নিলাম। আমি যদি একবারে এটা লিখি কোনো সমস্যা নেই, এর পরবর্তীতে একবারে এইটাই লিখবো। এখন জাস্ট বললাম যে এভাবে করব। এইটা কেন করলাম, আমি এইটা লিখলাম কেন, দেখুন উপরে আর নিচে কেটে গেলে আবার সে আগের অবস্থায় ফিরে যায়। কোনো অঙ্ক করতে হলে মাথায় রাখতে হবে যে আমি নিচে থেকে উপরে যেতে পারবো, আবার উপরে থেকে নিচে যেতে পারবো, সেটাই হচ্ছে অঙ্ক সঠিক, সে যে পদ্ধতি হোক। যদি এরকম হয় তাহলে রাইট। এখন খেয়াল করে দেখুন যে আমি এখানে 100 লিখেছি, এর অর্থটা হচ্ছে উপরে আর নিচে কেটে গেলে আবার অবস্থায় ফিরে যাচ্ছি। এখন এই জায়গাটা আলাদা করলাম। আলাদা কেন করলাম, এই যে এইটুকুর অর্থই হচ্ছে পার্সেন্ট। হ্যাঁ, এইটুকুর অর্থ হচ্ছে পার্সেন্ট, এই জন্য আলাদা করে ফেললাম। এইবারে দেখুন এটা কাটাকাটি করব, এটা দিয়ে এটা কাটলে হয় 20, আর এটা হচ্ছে কত, 3 20 60। এবারে এইটুকু সমান পার্সেন্ট, এই যে আমার উত্তর আছে 60%। এখন এই অঙ্কটা আমি অনেক দেরি করে করলাম, 2-3 মিনিট হয়ে গেল।
আপনি কি পরীক্ষায় যদি বুঝতে পারেন তাহলে কি এটা 2-3 মিনিট লাগবে? আর মনে হয় দেখার সাথে সাথে অর্থাৎ 10 সেকেন্ড 5 সেকেন্ডে হয়ে যাবে, কিন্তু এই জাতীয় অঙ্ক পরীক্ষা অনেক আসে। একটু বলেন স্যার, স্যার আবার একটু বলেন প্রথম 100 কিভাবে পাইলেন? আচ্ছা আচ্ছা, জি স্যার। এই যে এবারে আগেই বলেছিলেন না এক স্যার, যেখানে 60% হবে উত্তর আগেই বলে দিয়েছিলেন, এটা রাইট। এবারে দেখেন এখানেও প্রশ্ন আছে, তাহলে বুঝতে হবে যে আসলে বিভিন্ন প্রকার মানুষ সাবজেক্ট নিয়ে পড়ে, সুতরাং একজন মানুষ সব সাবজেক্টে অভিজ্ঞ না, সেটাই। যেমন আমি গণিত নিয়েই তো কারবার করি, সকল প্রকার যা কিছু করি গণিতই। এখন যদি আমাকে নতুন করে অন্য কোনো সাবজেক্টের কোনো কিছু দেওয়া হয়, যেমন আরবির যদি কোনো কিছু দেওয়া হয়, একদম উচ্চারণ তো দূরে থাক, পড়তেই পারবো না শুদ্ধ করে, সেরকম একটা অবস্থা। আচ্ছা, আবার আমি বলি স্যার, প্রথম থেকে যাই। হ্যাঁ, এই জায়গাটাই আমি কি করে আসলাম, এটা হচ্ছে আমার জানতে হবে। এখানে আমাকে শর্ত হচ্ছে এই পার্সেন্টে আসতে হবে স্যার, শর্ত হচ্ছে আমাকে পার্সেন্টে আসতে হবে, কারণ এখানে শতকরা বলছে, শতকরা মানেই পার্সেন্ট। এই চিহ্নতে আসতে হবে। এই চিহ্নতে আসতে গেলে আমাকে কি করতে হবে, এই চিহ্ন মানে হচ্ছে 1/100, 1/100-তে আসতে হবে। এই 1/100-তে আসতে হলে আমাকে উপরে আর নিচে 100 নিলাম। 100 কেটে গেলে আবার এটা কেটে গেলে কি হয়, আবার আগের অবস্থায় এই যে শুধু এটুকু ফেরত যেতে পারি না, পারি। এই জন্য আমি 1/100 নিলাম, এই কারণে যে এটাকে যদি আমি আবার ভাঙি, যেখানে 100 দিলাম আর এখানে এই যে 1/100 আলাদা করলাম, এই যে দেখুন 1/100 আলাদা করলাম, তাহলে এবারে আমার এখান থেকে এটুকু কিন্তু পার্সেন্ট হয়ে গেল স্যার। দেখুন এখান থেকে এটুকু পার্সেন্ট হয়ে গেল। এবার এটুকু আমরা কাটাকাটি করবো, কাটাকাটি করলে 20, মানে 5 দ্বারা 100-কে ভাগ করলে হয় 20, এবার 3-20 60। এই যে আমার এত উত্তর হয়ে গেল। এখন কি বোঝাতে পেরেছি স্যার? জি জি স্যার, নেক্সট অঙ্কে এবারে 100 দিয়ে গুণ করলে যে রেজাল্ট হবে ওইটা পার্সেন্ট হয়ে যায় একবারে স্যার, এত চিন্তা না করে। জি জি, সেটাও তো হয়, আমাকে পার্সেন্ট তো অঙ্ক তো শুদ্ধ ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলে হয়ে যায় তার রেজাল্ট। জি জি, ঠিক আছে ঠিক আছে, সেটা আমি এটা বেসিক, আমি তো অবজেক্টিভ দেখাবো স্যার। জি জি, আপনাকে ওরকম করলে তো বেসিক না জানলে আসলে অঙ্ক হয় না। তো আমি আপনাকে শিখিয়ে দিলাম একবারে কি করলে কি হয়, একদম ছটফট আকারে 100 দ্বারা গুণ করলাম, ওইটাই পার্সেন্ট হয়ে গেল। কিন্তু আপনি কিছুই বুঝলেন না, এটা মুখস্থর মতো হয়ে গেল। তার মানে এই ক খ গ ঘ অঙ্ক আছে না, এই ক খ গ ঘ, তারপরে 3/5-কে শতকরা প্রকাশ করলে কথা হয় 60%। আমার কিছু জানার দরকার নেই, আমি মুখস্থ করে ফেললাম 60%, পরীক্ষা আসলে লিখে দেবো, এরকমও তো হয়। তো সেইটা দরকার নেই, একটু আগে বুঝি। এই এবারে এই যে এখানে এতকে শতকরা প্রকাশ করলে নিচের কোনটায় সেম জিনিস, তার মানে এই আগে বুঝতে হবে যে এটা আবার আছে, এটাকে ইয়ে করলে কি হয়, ভেঙে দিলে কি হয়, দশমিক তুলে দিলে কি হয়, 4/10, 4/10 হয়। এই 10-কে এখন আমরা আবার পার্সেন্টে করবো, অর্থাৎ 100 গুণ 1/100, 1/100। এবারে এটা করলে 10, 4×10 40% হয়ে গেল না স্যার? এখন এখানে উত্তর হবে যা তাই। এই অঙ্কগুলো পরীক্ষায় কিন্তু অনেকবার এসছে। এবারে দেখো 35-কে দশমিকে প্রকাশ করো, দশমিকে স্যার এটা দ্রুত বলবেন তো কত হয়, 35-কে দশমিকে প্রকাশ করলে চেক করবেন। 0.35 হ্যাঁ জি জি, 0.35। আচ্ছা 35, হ্যাঁ 0.35, এই কত 0.35 এরকম হলো, কেন হলো সেটা বলি। পার্সেন্ট মানে 1/100, পার্সেন্ট মানে 1/100। এখন এটা দ্বারা ভাগ করলে একবার হয় 0.35, এটা হয়ে যায়। এই হচ্ছে সংক্ষিপ্তকারে। দেখুন এই অঙ্ক পরীক্ষায় এসছে, মানে এত সহজ অঙ্ক তো করা লাগে না, কিন্তু পরীক্ষায় এসছে। তারপরে এত এর মান কত স্যার, এটা বিসিএস 30তম বিসিএস এ এসছে। এত সোজা অঙ্ক আসে, যারা অঙ্কের স্যার তাদের কাছে মনে হবে পানি। স্যার এটা করে দেন তো কত হবে, চ্যাট বক্সে ইয়ে দেবেন স্যার, কথা বলবেন না, চ্যাট বক্সে লিখে দেন। যদি দশমিক লেখা না যায় সেইভাবে, যেভাবে যায় সেভাবে দেবেন, কথা বললে ঝামেলা হচ্ছে, কারণ প্রত্যেকের কথা শোনা যাচ্ছে না। তো যিনারা পারেন তিনারা চ্যাট বক্সে লিখে দেবেন, আর আমি অঙ্কটা করি। আগে আমার প্রথমে কাজ হচ্ছে অঙ্কটা তুলে নেওয়া, তুলে নিলাম। এবারে এটাকে পূর্ণ ভাঙতে হবে স্যার, আগে পূর্ণ ভেঙে নিতে হবে, কেননা এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে। এর আগে কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ কি, ভগ্নাংশ কয় প্রকার সব বলেছি নাম্বারে। এটা হচ্ছে কি 4, 13, 52, 55/4, এটা ক নাম্বার, 1/100,
স্যার আমি বলেছি এই যে চ্যাট বক্সে অনেকেই দিচ্ছেন, হ্যাঁ ক খ গ ঘ দিয়ে দিয়েছেন, খুব সুন্দর। এরকম উত্তর লিখে দিবেন চ্যাট বক্সে, তাহলে আমি দেখতে পাবো এবং আমি চ্যাট বক্স খুলে রাখলে বোঝা যাবে এগুলো, এবং নাম ধরেই বলতে পারবো। হ্যাঁ আমি এই যে চ্যাট বক্সে কে কে দিয়েছেন, আহ, আবার সব রিনেম করা নেই তো, রিনেম করা থাকলে হতো। এই যে অনেকেই দিয়েছেন, হ্যাঁ অনেকেই দিয়েছেন ক খ গ ঘ, ঠিক আছে, এইগুলো খুব সুন্দর। এবারে এটা কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে যা হয় 5 দ্বারা কাটলে হয়, 5 দ্বারা একে কাটলে হয় হচ্ছে 20, আর 5 দ্বারা কাটলে হয় 11, তাহলে কত হবে? আর কাটাকাটি যায় যায় না, তাহলে 11 বাই কত? 80। 11 বাই 80 কত? 11 বাই 80 আছে, এই যে এটা। এখন দেখেন অনেকেই কিন্তু কও দিয়েছেন, হ্যাঁ রেডমি নোট ক দিয়েছেন, আর ক দিয়েছেন, অনেকেই ক দিয়েছেন, তার মানে অনেকে ওই সেইগুলো ভুল আছে, বোঝা গেল। হ্যাঁ এটা হচ্ছে উত্তর। ভুল হলে বলবেন, হ্যাঁ আমার এই যে অনেক সময় ক্যালকুলেশন করতে যে ঠিক হবে তা কিন্তু না। হ্যাঁ স্যার, জি নেক্সট অঙ্কে চলে গেলাম স্যার। 2/5 এর 25% সমান কত? আচ্ছা স্যার, কোনো অঙ্ক করতে গেলে, অঙ্কের ক্ষেত্রে অর্থাৎ সরল অঙ্ক করতে গেলে এর মানে হচ্ছে গুণ। তার মানে এই অঙ্কটা এখন 2/4 এর 25%, এর মানে গুণ দেবেন সরাসরি। তাহলে এখানে যদি এর দেওয়া যায় কি হবে স্যার? হ্যাঁ 2/5 গুণ এর মানে গুণ, এর মানে গুণ সেটা আমি দিয়ে দিলাম। এবারে 25, আর পার্সেন্ট মানে কত? 1/100। বোঝা না? এত সমান কত? এবারে এটা ক্যালকুলেশন করে যা হবে সেটাই উত্তর। স্যার আমি চ্যাট বক্স খুলে রেখেছি, চ্যাট বক্সে কথা বলবেন, সরাসরি কথা বলবেন না, আনমিউট নিজেকে করবেন না। আচ্ছা এখন দেখুন, এবার এটা ক্যালকুলেশন করতে হবে। এটা কাটলে হয় 5 5 25, 5 দ্বারা এখানে কাটলে হয় কত? 20, তার মানে 1/20। আচ্ছা 1/20 না, উপরে আবার 2 আছে, তাহলে 2 দ্বারা এটা কাটলে হয় 5। এটা অঙ্ক হলো, এত সমান কত? তাহলে এটা সব কেটে গেল, 1/5 হচ্ছে। 1/5কে যদি আমরা কাটি 0.2 হয়, সমান হলো। হ্যাঁ স্যার এটাই। 10 হচ্ছে 10, এই যে 20 কাটলে 10 হয়, 2 দিয়ে আচ্ছা 2 দিয়ে আচ্ছা 20 কাটলে 10 হয় স্যার, আচ্ছা, আমি সেটা 2 দিয়ে 20 কাটলে, 2 দিয়ে 20 কাটলে, হ্যাঁ হ্যাঁ এই যে 10 এটা। হয় স্যার। জি জি, এই যে এখানে 10 হয়, তাহলে 10 হলে এখানেও 10 হবে, আর সেই ক্ষেত্রে এটা যদি গুণ করি তাহলে 0.1 হয়ে যাবে। হ্যাঁ এই যে এটা। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা নেক্সটে চলে যেতে পারি। 50 এর 10% সমান কত? সেম অঙ্ক, এটা উত্তর আপনারা দেবেন চ্যাট বক্সে। যেহেতু একই অঙ্ক বারবার করা লাগবে না, এই জন্য একটা করবো আর একটা প্র্যাকটিস করাবো। আপনারা বাড়ি প্র্যাকটিস করবেন না সেটা আমি জানি, এখানে যেটুকু পারি সেটুকু প্র্যাকটিস করাই। ঠিক আছে স্যার। হ্যাঁ ক, রাসেল স্যার লিখেছেন ক, মোহাম্মদ ইউনুস স্যার লিখেছেন 5 ঘ, ক খ, তার মানে বিভিন্ন অপশন আছে। আচ্ছা বিভিন্ন অপশন তো হবে না, উত্তর তো হবে একটাই স্যার, বিভিন্ন অপশন তো হবে না। এর মানে গুণ দিয়ে দিলাম। এবারে 10 গুণ 1/100, পার্সেন্ট মানে 100, এটা আমি জানি। 10 দ্বারা এটাকে কাটলে হয় কত? 10, 10 দ্বারা এটাকে কাটলে হয় কত? 5, তার মানে আমাদের উত্তর হবে 5। 5 আছে? নাই তো স্যার। হ্যাঁ এই যে আছে 5, এই যে ঘ নম্বর উত্তর। অনেকেই কিন্তু ক ক এরকম দিয়েছিলেন। শূন্য আছে, 0.5। আচ্ছা স্যার, 0.5 আপনারা কথা কেন বলছেন আমাকে একটু বলবেন স্যার? কথা কেন বলছেন স্যার? মানে আমি চ্যাট বক্সে উত্তর দিতে বললাম, যখন বুঝতে পারবেন না, অঙ্ক শেষ, তখন প্রশ্ন করবেন স্যার আমি এই জায়গায় বুঝতে পারিনি, ওইটা আমি আবার বলবো। কিন্তু অযথা কথা বলে লাভ কি স্যার? ক্লাসের টাইমটা মিস হয়ে যাচ্ছে না। আমি মেলা অঙ্ক করতে পারলে, অনেক অঙ্ক করতে পারলে আপনাদেরই তো লাভ, তাই না স্যার? নেক্সট অঙ্ক, এটা কি বুঝতে পেরেছেন? এই যে যখন এইটা বলছি আমি যে এটা কি বুঝতে পেরেছেন, তখন হচ্ছে চ্যাট বক্সে যদি না লিখে দেন, তখন এটা আমি আবার যে অঙ্ক করব, আবার অঙ্কটা করব সেটা এই। আচ্ছা এইবার দেখুন স্যার, একই অঙ্ক কিন্তু এখানে আবার দশমিক আছে। এই দশমিকটা আবার আমার তোলার দরকার নাই, একবারে অঙ্ক করে দিতে পারি। এত গুণ 7.5, এই দশমিক দিলে আবার গুণের ঝামেলা হবে, এই জন্য দশমিকটা কি করতে হবে? 75 একবারে এরকম লিখে দেবেন 10। এটাকে দশমিক তুললে, এটা যদি দশমিক তুলে দেয় সেক্ষেত্রে কি হয়? 75 কি হয়? 10 হয়ে যায়। হ্যাঁ এরকম হয়, তাহলে এটা লিখলাম, আর পার্সেন্ট মানে 1/100। এখন এটা কাটাকাটি করে যা হবে তাই উত্তর। হ্যাঁ এইটাকে কাটলে হয় কত? 84, আর কি হয়? 84 আমার 100 থেকে গেল, এই দুটো গুণ করে, আচ্ছা ঝামেলা হয়ে যাচ্ছে। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে
এখানে 10 ঠিকই তো আছে, 84 কাটি না, কাটলাম। এইবারে 75 দিনে একে গুণ করবে এত, তার মানে অনেক হয়ে যাচ্ছে, ক্যালকুলেটর লাগবে। দেখুন তো স্যার, ক্যালকুলেশন করে কত হয়। স্যার আপনি স্যার সহজভাবে হ্যাঁ, জান স্যার 25 দিয়ে কাটেন, স্যার। 25 আর 75, 3 25 75, 4 25 25 কাটেন 100 স্যার। স্যার স্যার। 63 হবে, আগে 25 25, 3 25 ঘ 75, 4 25 100, হ্যাঁ হ্যাঁ, কাটাকাটি তো যাবেই। এখানে হ্যাঁ 3, এখানে আছে 3 এখানে 4, 4, আবার 4 দিয়ে 4 এখন দিয়ে এটাকে একে ভাগ কাটলে করেন, হয় 2 1, 21। 63, জি হয়ে যাচ্ছে। জি হ্যাঁ ঠিক আছে, তাহলে 63 ঘ হলো উত্তর। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, হেল্প করবেন। হ্যাঁ, এবারে 90 কোন সংখ্যাটির 75%? স্যার এই জায়গাটা একটু অল্প একটু আলাদা আছে, অঙ্ক কিন্তু একই। 90 কোন সংখ্যাটির 75%? আচ্ছা, কোন সংখ্যা সেটা আমরা জানি না, ওই সংখ্যাটি আমরা যদি ধরে নেই যে 90 কোন সংখ্যাটির 90 এক্স এর, হ্যাঁ 90 এক্স এর 75%, যদি এরকম ধরে নেই তাহলে হয় না? তাহলে এইরকম লিখতে পারি, অতএব মানে শেষে এরকম লিখতে পারি এক্স এর 75% সমান 90, এরকম লিখতে পারি না স্যার? বলছে 90 কোন সংখ্যাটির 75%? এক্স এর 75% সমান 90, কেননা এই সংখ্যাটা আমরা ধরে নিলাম। এবারে আমরা এক্স সমান জানি কি 75% সমান হচ্ছে 1/100। এবার ক্যালকুলেশন করলে আমাদের উত্তর হয়ে যাবে স্যার। এটা এখন ক্যালকুলেশন শুধু বড় করলে ভালো হয়। স্যার। একটু বড় করলে ভালো হয় পয়েন্ট। বুঝতে পারিনি স্যার, আবার বলুন। স্যার লেখ একটু বড় করলে ভালো হয়, একবার ছোট দেখতে কষ্ট হচ্ছে স্যার। আচ্ছা, আপনি মোবাইলটা ল্যান্ডস্কেপ করুন, আপনার এটাতে পোর্ট্রেল আছে, এরকম আছে, ল্যান্ডস্কেপ করে এরকম বড় করুন, একদম স্পষ্ট দেখা যাবে। আমার বিশ্বাস এটা বড় দেখা যাবে, কেননা আমি পরবর্তীতে এগুলো ভিডিও করে আবার যখন ফেসবুকে দেই খুব সুন্দর দেখা যায়, এজন্য আমার এই বিষয়ে অভিজ্ঞতা আছে। আপনি এই যে মোবাইলটা এরকম আছে না, এটা দয়া করে এরকম করে নিন, দেখা যায় এরকম করে নিন স্যার রোটেট করতে বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। ওর পোর্ট্রেল আর ল্যান্ডস্কেপ এগুলো বললে আবার সমস্যা। পোর্ট্রেল কি যেন বললেন স্যার? রোটেট ওই মোবাইলে হ্যাঁ রোটেট করে এরকম কথা করেন, বললে শোনা দেখুন। যাবে কই? জি জি, এই যে মোবাইলের এই যে শাটার বাটন এরকম করলে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, এর ভিতরে একটা রোটেট আছে। আমার মোবাইলে যেমন স্যামসাং, তো এটা লেখা আছে পোর্ট্রেল, ওই জায়গায় ক্লিক করে অন করে তারপর যদি আপনি এরকম করেন তাহলে সুন্দর বড় দেখা যাবে। এটা করেন স্যার। স্যার এই অঙ্কটা আবার একটু বুঝাইয়েন স্যার। জি জি স্যার, অবশ্যই। আচ্ছা, এটা হচ্ছে 100 ছিল, এখন এটা আর কাটাকাটি করবো। এখানে কোন জায়গায়? 25 দ্বারা কাটলে হয় 3, 25 দ্বারা ও কাটলে হয় এই যে 4, আমি তাহলে হয়ে গেল হচ্ছে 3/4। আর একটু নিচে আসি, হ্যাঁ, তাহলে এখানে হয়ে গেল 3/4, আর এখানে এক্স গুণ তো থাকলোই, তাহলে কি 90। এবারে এক্স সমান 90 গুণ 4/3, 3 দ্বারা একে কাটলে হয় কত 30, সমান এটা যদি গুণ করি 3 4 12, 120 আছে স্যার। হ্যাঁ, এখন বলি স্যার, আবার বোঝাতে হবে একজন। আর দেখুন স্যার, এই যে বলছে কোন 90 কোন সংখ্যাটির 75%, কোন সংখ্যাটি সেটা আমরা জানি না, ওইটা ধরে নিয়েছি এক্স। তাহলে এখানে লিখলাম 90 কোন সংখ্যাটির, 90 এক্স এর 75%। এবারে এক্স এর 75% সমান 90, কেননা এই জায়গাটির সংখ্যাটা আমরা দিয়ে দিয়েছি, এই যে কত এক্স, এই সংখ্যাটির 75% 90, সেজন্য আমরা কি করলাম, একবারে এটা লিখলাম। আমরা যদি এখানে লিখতাম প্রশ্ন মতে, যদি 2 মার্কের প্রশ্ন পড়তো, ক সৃজনশীল প্রশ্নে যদি ক আসতো, তাহলে এরকম করতাম যে প্রশ্ন মতে আগে এরকম লিখে নিতাম, তারপরে প্রশ্ন মতে দিয়ে এভাবে করতাম। এবারে দেখুন এক্স এর 75% সমান 90, এটা লেখা হয়ে গেল। এবারে আমাদের কাজ হচ্ছে এরটাকে জাস্ট গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্ন দেওয়ার পরে কি হলো, কাটাকাটি করলাম, কাটাকাটি করে এইটা আবার অপর পাশে নিয়ে গেলাম। এগুলো তো আমাদের জানা আছে স্যার, এই যে এটা তো জানা আছে স্যার যে 3/4 কে ওই পাশে নিয়ে গেলে সেটা, এটা গুণ আকারে আছে, গুণ অপর পাশে গেলে ভাগ হয়, এগুলো তো আমার জানা আছে স্যার। জি জি। যোগ অপর পাশে গেলে বিয়োগ, বিয়োগ অপর পাশে গেলে যোগ, গুণ অপর পাশে গেলে ভাগ, আর ভাগ অপর পাশে গেলে গুণ, এগুলো তো জানাই আছে স্যার। এইটা করলাম, যেখানে গুণ অপর পাশে যে ভাগ হয়ে গেল, আর যখন
ভাগ হবে তখন এই যে এইভাবে হবে 90 বাই কত ভাগ, তাহলে এখানে ছিল কত 3/4, এখানে লিখতে হবে 3/4। ঠিক আছে। আচ্ছা এরকম হলো, এই যে বড় এরকম দাগ দিয়েছি না ভাগ, এটাকে ভাগ বলবো। হ্যাঁ এই আচ্ছা কোনো বাচ্চার কাছে মনে হয় মোবাইলটা আছে স্যার, কোনো বাচ্চার কাছে মোবাইল আছে, আমি আনমিউট করে দিলে আবার মিউট করে এই মিউট করে দিচ্ছে আবার আনমিউট করে নিচ্ছে। আচ্ছা স্যার এটা আর একটু শর্টকাটে করা যায় না এটা? হ্যাঁ শর্টকাট আছে, তো এর চেয়ে শর্ট আবার কি নেবেন, আমি তো এত বড় অঙ্ক তো করবো না, এটাতে ক্যালকুলেশনে যে এইটুকুই শেষ স্যার, এইটুকুই শেষ, এইটুকু দিয়েই তো আপনি হচ্ছে আর তো ক্যালকুলেশন এত দূর তো আমি বোঝালাম যে বেসিক যে কিভাবে হয় সেটা, আপনি তো এত দূর করতে গেলে আপনার সময়ই নেই খাতাও নেই, আপনি এই যে এইটুকুই উত্তর বের করে ফেলতে হবে আপনাকে, একবারে অঙ্ক করতে হবে। এই যে অঙ্ক ক্লাস করতে হলে দেওয়া উচিত আমার মনে হয়। স্যারের ক্লাস চলাকালীন আমাদের মিউট করে থাকা উচিত সবাই। আমরা অনেকে অনেক পদ্ধতি করতে পারি, কিন্তু আমাদের চুপ থাকা উচিত। স্যারকে স্যারের মতো ক্লাস করতে দিন। ঠিক আছে স্যার, হ্যাঁ সেটাই রাইট। ওকে স্যার, এটা মনে হয় এই অঙ্কটা মনে হয় বোঝা গেছে। আচ্ছা এবার বলছে 20 টাকার কত টাকার, 20 টাকা কত টাকার 16%। স্যার আগের অঙ্কটা আর এই অঙ্কটার ভিতরে কি কোনো পার্থক্য আছে? 90 কোন সংখ্যাটির এত পার্সেন্ট, 20 টাকা কত টাকার 16%, কোনো পার্থক্য আছে স্যার? নাই আবার স্যার, দেখুন স্যার একটু, 90 কোন সংখ্যাটির 75%, 20 টাকা কত টাকার 16%, কোনো পার্থক্য আছে? নাই স্যার। পার্থক্য নেই স্যার। তাহলে এই অঙ্কটা একটু করে দেন তো স্যার, 1-2 মিনিটে। এখানে একজন স্যার বলেছেন ক, একজন স্যার কিন্তু অলরেডি বলে দিয়েছেন উত্তর হবে ক, অনেকে বলে দিয়েছেন। স্যারদের ধন্যবাদ, স্যাররা নিশ্চয় অঙ্কের স্যার, এই জন্য দেখেই বলে দিয়েছে উত্তর কি হবে। হ্যাঁ আপনারা করতে থাকেন আর আমি এখানে করতে থাকি। কত x গুণ 16% সমান 20। আচ্ছা তারপরে একবারে দিয়ে দিলাম x গুণ 16/100 যদি সিস্টেম থাকতো। আচ্ছা শোভন স্যার, এই সিস্টেম নেই, সব একবারে লক করে দেওয়া সাউন্ড, মানে আনমিউটেড আমি কাজ করতে পারবে করছি না এরকম অলরেডি, সিস্টেম। 4-5 জনকে ওয়েটিং রুমে পাঠাচ্ছি। আপনি কন্টিনিউ করেন, আমি সবগুলাকে আজকে ট্রেস করছি, ওয়েটিং রুমে পাঠাচ্ছি, ডিস্টার্ব মানে রাখবো না। জি আপনি কন্টিনিউ করেন স্যার, ধন্যবাদ। জি স্যার থ্যাংক ইউ। এই যে এটা একই রকম করলাম স্যার আমি। আর যদি অনুমতি দেন একটু কথা বলি, একটু হ্যাঁ শর্টকাট বলেন স্যার। বলার একটা শর্টকাট হইলো স্যার, এখানে যত পার্সেন্ট বলবে, যেমন 16 নিচে 16 উপরে আপনার ওই 100 দিয়ে 20 দ্বিগুণ করলে হয়ে যাবে গা। মানে জি জি শর্টকাট হবে। স্যার এটা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আপনার কথাটা ঠিক আছে, এই বেসিকটা আপনার জানা থাকলে শর্টকাট আপনি এমনি পারবেন। এই আর এই অঙ্ক তো বড় না, এই অঙ্ক তো আমি যেটা করছি সেটা তো বড় না, এই জন্য শর্টকাট প্রয়োজন নেই। আর যদি শর্টকাট তো পারেন তো অবশ্য করবেনই। এবার এটা কাটাকাটি করে যা হবে তাই, এটা কাটাকাটি করলে কত হয়, এটাকে 4 দ্বারা কাটলে হয় 4, 4 দ্বারা কাটলে হয় 4×5 20, আর এটা কত উত্তর হয়ে গেল সম্ভবত 500। 500 কি আছে? 500 নাই, ভুল গেল কোথায়? স্যার দিয়ে 100 কে 16% কাটে মানে ফেলেন স্যার, 16/100, 4 দিয়ে 100 কে, তাহলে 20 স্যার 4 দিয়ে 100 কে কাটে স্যার। 4 25 100 কাটবে। 4 স্যার। আচ্ছা 4 দ্বারা কাটলে হয় 4 4 16, 4 দ্বারা কাটলে হয় 25, তাই তো? আচ্ছা এবারে এই 4 দ্বারা আবার এটাকে কাটবো না, 4 দ্বারা তো কাটলামই, তো তাহলে উত্তর হচ্ছে কত? এটা তো সেই নিচে 4 এই দিয়ে 500 উপরে 20 কে কাটতে হবে স্যার, 5 নিচে 4 যে দিয়ে কোনো উপরে ভাবে 20 কে কাটতে। জি স্যার যে কোনো ভাবে কাটলেই তো হবে স্যার। এটা কত এটা ছিল? তো 4 দ্বারা কেটে এখানে 5 হবে, 4 4 5 20। 4 5 20।
এটা 5, 5 25 100 কাটার কি আছে ওটা? এবার 5 25 কত হচ্ছে? 5 25 125 125 জি স্যার, হয়েছে? 125 জি স্যার। আবার এটা মুছে গেল কেন? এই স্যার, আমার যে মাথায় এত কথা বললে মাথাতে হ্যাং হয়ে যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, হইল। হ্যাঁ, নেক্সট স্যার তৃতীয় লাইনটা একটু বলুন তো, তৃতীয় লাইনটা। তৃতীয় লাইন, আচ্ছা তৃতীয় লাইনটা ঠিক এইরকম আমি এক্সট্রা রেখে দিলাম, কেননা ওখানে বলছে যে কত টাকার কত টাকা, সেই টাকাটা হচ্ছে এক্স, এটা আপনি রেখে দিলাম। এবারে এইটা অপর পাশে গেলে ভাগ হবে, এটা গুণ আকারে আছে না, গুণ থাকলে অপর পাশে গেলে ভাগ হবে। তার মানে আমার এখানে ছিল হচ্ছে কত, ও আচ্ছা এখানে তো 20, আচ্ছা 20 হইল। এইবারে সমান 20, আর এটা অপর পাশে যে কি হবে, গুণ থাকলে অপর পাশে যে ভাগ হয়, ভাগ থাকলে একবারে যদি আমি সেটা গুণ করি তবে সেটা উল্টে যায়, তার মানে একবারে হবে হচ্ছে এত 16, এইটা হলো। এখন এটাকে 4 দ্বারা কাটলে হয় 4, আবার 4 দ্বারা কাটলে হয় 5, আবার 4 দ্বারা এটাকে কাটলে হয় 25। এবার 5 25 125 হয়েছে স্যার, হয়েছে স্যার, হয়েছে। এইবার দেখুন স্যার, এই যে স্যার, স্যার, ওকে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট স্যার। এই অঙ্কটা অনেকবার এসছে, আমি লিখেছি একবার পানি উন্নয়ন বোর্ড 2014 সালে লিখেছি, কিন্তু এসছে যে কতবারের কোনো ঠিক নেই। হ্যাঁ স্যার, এটা একটু করুন তো স্যার। হাফের শতকরা কত 3/4 হবে? হাফের শতকরা কত 3/4 হবে? একটু করুন তো স্যার, যে স্যার পারেন একটু করুন। আচ্ছা স্যার করি। হ্যাঁ, কোনো স্যারকে উত্তর দিয়েছেন? 150%, এক স্যার লিখেছেন 150%, ঘ ঘ ঘ 150%। হ্যাঁ, অনেকেই, অনেক স্যারই দিয়ে দিয়েছেন। এবারে দেখি 100 এর বলছে কত শতকরা কত, আমরা শতকরা এক্স ধরে নিলাম, এত এর শতকরা এক্স সমান 3/4, এরকম করলে কি হবে স্যার? হাফের এক্স গুণ 1/100 সমান 3/4। এবারে বা এটা কাটাকাটি করবো, 200 হয়ে যায় তাই না, এক্স গুণ একবারে এরকম 200 হয় সমান 3/4। সংক্ষিপ্ত আকারে করবেন, আমি ডিটেলস করছি তো। 3/4, এটা যদি অপর পাশে দেওয়া যায় তাহলে 200/1 হয়। এটা দিয়ে রেখে কাটলে হয় কত, 4 দিয়ে কাটলে হয় 50, এবারে 3 50 150। এটাকে বোঝা গেল স্যার? এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, সংখ্যা চেঞ্জ থাকবে তাই, ইংরেজি বাংলা যে কোনো একটা থাকতে পারে, কিন্তু এরকম প্রশ্ন স্যার অঙ্কটা আরেকবার বুঝাই দেন স্যার। আচ্ছা, এখানে আগের অঙ্কটার মতোই দেখুন, একটু পার্থক্য শুধু 20 টাকা কত টাকা আর এত, কিন্তু এখানে কি বলছে যে 1/2 এর শতকরা কত, এই শতকরাটা আমরা ধরে নিয়েছি 1/2 এর লিখেছি, এখানে যা আছে সেটাই লিখেছি। এর শতকরা, শতকরা মানে কি পার্সেন্ট, বলছে শতকরা কত, আর সেই কতটাই যে এক্স ধরেছে এখানে, সেই শতকরাটা ধরেছে এক্স সমান এই যে 3/4, এটা লিখে নিলাম। এবারে এইটুকু জাস্ট ক্যালকুলেশন করলাম, এর মানে গুণ এক্স ইন্টু 1/100 সমান 3/4। এখন এটা যদি ক্যালকুলেশন করে আবার এক্স রাখলাম, এই যে দেখুন এটা হাফ, এই নিচে 2, আর এই যে 1/100 এর নিচে আছে 100, সেই 100কেই 2 দ্বারা গুণ করলে হয় 200, 1/200 হলো। 200 অপর পাশে চলে গেলে ভাগ হয়, ভাগকে গুণ করলে আমরা জানি নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে। দেখুন এই 200 চলে গেল উপরে, আর এই 1 চলে গেল নিচে। আচ্ছা কোথায় গেল, এবারে এটা জাস্ট কাটাকাটি করলাম, 4 দিয়ে এটাকে কাটলাই 50, 50 3 50 150 হয়েছে স্যার? ঠিক আছে স্যার, পরের অঙ্কে চলে গেলাম। 30 টাকা 75 টাকার শতকরা কত? স্যার 30 টাকা 75 টাকার এরকম যদি অঙ্ক থাকে একবারে আমরা এরকম করব,
75, এবার বলছে শতকরা, তার মানে এটাকে আমরা পার্সেন্ট করবো, অর্থাৎ 100%। একবারে দিয়ে দিলাম 100%। তাহলে এবারে এটা কাটাকাটি করে 5 দ্বারা কাটলে হয় 25 দ্বারা কাটলে হয় হচ্ছে কত 3, 25 দ্বারা কাটলে হয় 4, 3 দ্বারা কাটলে হয় 10 সমান 4/40%। হয়েছে স্যার? এই যে এর আগে আমি করতেছিলাম না এখানে এরকম যে এত বাই 75 এরকম করতেছিলাম না, গুণ 100/100 এরকম করেছি না স্যার? এইবারে কি করলাম, ওইটা না করে কি করলাম, একবারে 100 দিয়ে পার্সেন্ট দিয়ে দিলাম, পার্সেন্ট মানে যে 1/100। এই স্যার হলো স্যার? তাহলে এটাকে আবার ক্যালকুলেশন করে 40% আছে, হ্যাঁ আছে স্যার। এই এটা কি বোঝা গেছে স্যার? স্যার 75 কে আছে। নিচে দিলাম কেন? স্যার ও এখানে 75 বলছে কে না, নিচে দিলাম। হ্যাঁ হ্যাঁ এখানে বলছে না 30 টাকা 75 টাকার, এই জন্য এটা দিতে হবে হচ্ছে 30/75। 30-এর নাকি 75-এর 30, এইটা এইভাবে লিখতে হবে। এটা হচ্ছে অংশ, এটাকে আমরা বলবো অংশ। এটা যখন এখানে প্রথম বলছে সংখ্যাটা উপর 30 হবে। টাকা, স্যার 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 আবার বলুন স্যার, বুঝতে পারিনি। একজন 150 যে প্রথম সংখ্যাটা উপর হবে স্যার। হ্যাঁ। জি 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 রাইট, এটাই। নেক্সট অঙ্কে চলে গেলাম স্যার। 20টি কমলার 20% পচা হলে ভালো কমলার সংখ্যা কত স্যার? আচ্ছা 20% পচা মানে কি স্যার? 20% পচা, 20% পচা মানে হচ্ছে 20% পচা, এর অর্থটা হচ্ছে তাহলে 100-র 20% মধ্যে যদি 20টা পচে পচা। যায়, তার মানে ভালো কয়টি? 100টি। সমান 80টি। হ্যাঁ স্যার, 20% পচা মানে ভালো, ভালো কয়টি? 80টি। তার মানে কয়টির ভিতর ভালো 80টি? 100টার মধ্যে। 100টার মধ্যে 20%-এর অর্থটা হচ্ছে যে 100টার মধ্যে 20টা পচে গেছে, এর হচ্ছে অর্থটা এরকম। এখন যদি আমি একবারে বলি ভালো, কেননা আমার অঙ্ক চাচ্ছে এখানে ভালো, একবারে যদি ভালো বের করি 100টার মধ্যে 80টা ভালো। হ্যাঁ, এইবার আমরা এটা ক্যালকুলেশন শর্টকাট আকারে করে ফেলতে পারি, যেভাবে হয় যে কয়টার মধ্যে ভালো, আমরা এখানে লিখতে পারি 100টার মধ্যে ভালো। স্যার বেসিক সবসময় শিখবেন, অঙ্ক পরবর্তীতে পারবেন। আর আমি শর্টকাট আকারে করে দেবো, কিচ্ছু মনে থাকবে না, এই জন্য আমি শর্টকাট আকারে পরবর্তীতে শেখাবো যখন প্রয়োজন হবে, কিন্তু আগে বেসিকটা শিখতে হবে। তাহলে কি 100 টাকার মধ্যে ভালো কত টাকা, নাকি এখানে কমলা? 100টার মধ্যে ভালো কত? 80। অতএব 1টার মধ্যে ভালো 80 কত? 100। আর এইবারে কয়টার মধ্যে? 20টা। অতএব 20টা, 20টার মধ্যে ভালো 80 গুণ 20/100। এখন এটা কাটাকাটি করি, কথায় 16টা। তার মানে আমার ভালো কমলা হচ্ছে 16টা। এটা কি হয়েছে স্যার? বোঝাতে পেরেছি? অন্য স্টাইলে অঙ্ক করা যায়, বহুত প্রকার করা যায়, আমি একটা করলাম। এইটা হচ্ছে একদম ছোট্ট নিয়মে। ছোট্ট নিয়ম বলতে মানে পিওর নিয়মে, যেটা আপনার পরীক্ষায় যদি 5 মার্কের আসে এরকম করলে 5ই পাবেন। আর শর্টকাট আকারে করলে যদি আপনার পরীক্ষায় থাকে 5 নম্বর, সেটাই কত পাবেন? শর্টকাট আকারে করলে সর্বোচ্চ 3। অঙ্ক সবসময় যে আপনাকে 5-এ 5ই দেবে এরকম কিন্তু না। কেন শুনবেন? চাকরির পরীক্ষার ক্ষেত্রে তো 5 কখনো থাকে না, লিখিত ডিটেলস লিখিত থাকলে তখন থাকে, কিন্তু আপনাকে বিবেচনায় আনবে। মনে করুন যে আপনি ভাইভাতে টিকেছেন, দুজন আছেন, এই দুইজন আছে ভাইভাতে টিকেছেন, সেই ক্ষেত্রে আপনাকে এই অঙ্কটা দিল। দুজনকে বলা হলো যে এই অঙ্কটি আপনারা করে দেন। একজন করে দিলে এইরকম, আর একজন শর্টকাট আকারে করে দিল, শর্টকাট আকারে যেটা হয়। তাহলে এখন কোনটা নেবে? বেসিক দেখবে যে আর বেসিকটা ধারণাটা আর আছে কার, সেটা। আবার একটা কথা হয় যে বেসিক না জানলে শর্টকাট জানা যায় না, আবার শর্টকাটটা জানতে হলে কিছু একটা আবার ধরতে হয়, এরকম কথা আছে। এই অঙ্কটা কি বুঝতে পেরেছেন স্যার? জি স্যার বুঝছি। জি স্যার। জি স্যার। পরবর্তীতে যেতে পারি। আচ্ছা, টাকায় 3টি করে কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এটা কিন্তু অনেকবার আসে পরীক্ষায়। এই জাতীয় অঙ্ক কি দেখেছেন স্যার? জি স্যার। এই জাতীয় যদি অঙ্ক হয় তো এর যদি বেসিক করি
তাহলে এই আমার এই পৃষ্ঠাতে আঁটবে না, একটু বড় হবে। এই জন্য আমরা এই অঙ্কটা শর্টকাট করব। তিনটির দাম 1 টাকা, একটির দাম কত? হ্যাঁ, এভাবে বের করে নিতে হ্যাঁ হবে। হ্যাঁ, সেই রকম দুইটাই করতে হবে। তার মানে বেসিক যদি আমি করি, এখানে বলছে না টাকায় তিনটি, তাহলে আমি এরকম লিখবো যে তিনটির দাম 1 টাকা। তাহলে আবার লিখবো অতএব একটির দাম 1 আমরা কি করব, বের করে নেব। আবার দিয়ে আরেকটা আছে না, এবারে লিখবো দুইটির দাম দুইটির দাম, দুইটির দাম 1 টাকা। কত? 1 টাকা। হ্যাঁ ঠিক আছে স্যার, অতএব একটির দাম 1/2 টাকা। আচ্ছা, এবারে দুইটার মধ্যে বড় কোনটা স্যার? 1/2 বড়? এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য। বড় কোনটা? 2/1। 1/2। হ্যাঁ ঠিক আছে স্যার, 1/2 এটা হচ্ছে বড়। তাহলে আমাদের কি হলো, এখানে বলছে না লাভ কত, এখন আমরা লিখতে পারি এখানে লাভ সমান কত, 1/2 বিয়োগ 1/3। এটা হয়েছে। এবার এটা ক্যালকুলেশন করলে আবার এরকম হয়, 2 দ্বারা ভাগ করলে 3, আবার হচ্ছে কত, না এটাকে ভাগ করলে 2 সমান একবারে হয়ে যায় 1/6। এইটা হলো অঙ্ক। কি শেষ হয়েছে? এখনো অঙ্ক শেষ হয়নি। আমার এখানে বলছে যে শতকরা কত। হ্যাঁ, শতকরা কত। এবারে খেয়াল করুন যে আমার ক্রয় মূল্য কত ছিল, এই যে এটা, 3/1। আর বিক্রয় মূল্য কত, এটা। 3 টাকায় লাভ হয়, একের সবসময়, নিচে 6 টাকা। জি জি, সব সময় লাভ ক্ষতি ক্রয় মূল্য দিয়ে হিসাব করা হয়, এটা মাথায় রাখবেন। লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর। বিক্রয় মূল্য না স্যার, লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর। জি জি। আচ্ছা, এইবারে আমরা যদি আবার এইটা অঙ্ক করি, তাহলে এরকম লিখবো যে 1/3 টাকায়, 1/3 টাকায় লাভ কত টাকা, 1/6 টাকা। অতএব 1 টাকায় লাভ 1/6, এটা যদি আবার গুণ করি তাহলে 3/1 হয়ে যায়। এইবার আমরা যদি এখানে বলি যে শতকরা 100 টাকায় লাভ, তাহলে এখানে 3/6 গুণ 100। এবার 50%। করলে তার মানে এটা উত্তর হয়ে যাবে হচ্ছে 2, এটা কাটলে হয় কত, 50। এবার উত্তর হবে কত, 50। এই জায়গায় তো পার্সেন্ট দেওয়া যায় না, পরবর্তীতে আমার উত্তর হলো 50%। এইটা কিন্তু এই অঙ্কটা আমি শর্টকাট করব, এটা একটু মনে রাখবেন। এই অঙ্কটা শর্টকাট করব, সেটা হচ্ছে এরকম বড় সংখ্যা। হ্যাঁ, আমার কি বলছে, শতকরা লাভ না, আমি এখানে লিখবো একবারে শতকরা লাভ। এটা খেয়াল করবেন স্যার, আমি আগে শিখে নিলাম বড় আকারে, তারপরে দেখছি এটা করছি। শতকরা এখানে লিখবেন বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা, বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা বাই ছোট সংখ্যা, এত যা হবে সেটার পার্সেন্ট। এবারে দেখুন যে বড় সংখ্যা কি হলো, আমার এখানে হয়েছে বড় টি, সংখ্যা বলতে টি। হ্যাঁ, এখানে 3 বিয়োগ তারপরে কত হয়েছে 2/2, তাহলে এখানে কত হলো, 1/2। এবারে এটাকে, হ্যাঁ এটাকে বলেছে না পার্সেন্ট করতে হবে, তাহলে 100। এবার এটা দিয়ে কাটলে হয় 50 সমান, আমার উত্তর হয়ে গেল 50%। এবার কি বোঝাতে পেরেছি? এটা হচ্ছে শর্ট নিয়ম, এবং আপনি এই শর্ট নিয়মেই করবেন। এটা এত বড় নিয়মে আপনার যাওয়ার দরকার নাই, কারণ এটা একটা জটিল বিষয়। এই যে ক্রয় মূল্যে এইটা হয়, এইটাই অনেকে বুঝতে চায় না। আমি তো ছাত্রছাত্রীদের করাই, তখন করাতে গেলে ওরা ক্রয় মূল্য খুঁজে আর পায় না, তখন ঝামেলা হয়ে যায়। এইটা হচ্ছে ডিটেইলস, এটা হচ্ছে সংক্ষিপ্ত। এখন এই সংক্ষিপ্তটা কি বোঝা গেছে স্যার? না আমি আবার বলবো? জি স্যার, অত বড় করলে সময়ও পাওয়া যাবে না স্যার। না না, এটা তো আমি বললাম যে এরকম ভাবে হবে। একটু আর এইটা আপনি করবেন হচ্ছে এটা, আপনি আমাদেরকে এইভাবে করেন। সরি স্যার, এই যে সংক্ষিপ্তটা এই অঙ্কটা, একটু বললে ভালো হতো। এই অঙ্কটা এইভাবে করবেন স্যার। এবারে বড় দেখুন হচ্ছে সংখ্যা এখানে কি, ছোট সংখ্যা একবারে উত্তর দেবেন স্যার, শতকরা একবারে উত্তর দেবেন 3/2/2, মানে বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা বাই ছোট সংখ্যা গুণ, হ্যাঁ গুণ 100%। হ্যাঁ, এবারে এটা দ্বারা কেটে দেখুন, এটা দ্বারা এটাকে কাটলে হয় 50, আর এখানে 1, তার মানে এই 50% আপনার উত্তর। কত শর্ট হয়ে গেল দেখেছেন? এটা করবেন এই নিয়মে, ওই নিয়মে আপনার যাওয়ার দেখা নেই, যে কোনো একটা এরকম অঙ্ক আসলেই। এবার এখানে খেয়াল করুন, একই অঙ্ক কিন্তু এখানে বলছে 4 টাকায় এই অঙ্কটা খুব আসে। এই অঙ্কটা যেরকম আসে না বললাম, যেমন আসে ওর চেয়ে বেশি এই অঙ্কটা আরও আসে। 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তার মানে আগেরটাও এরকম ছিল না? এটা কম্পেয়ার করতে হবে স্যার, যে টাকায় 3টি করে কিনে টাকায় 2টি করে, তার মানে ওখানে এই 1 টাকা ছিল, এটা বুঝতে হবে স্যার। ওখানে ছিল 1 টাকা, আর এখানে আছে 4 টাকা, আর এখানে আছে 5 টাকা, এইটুকু পার্থক্য। তার মানে আমরা কি করব, সংক্ষিপ্ত আকারে আমরা কি জানি, সংক্ষিপ্ত আকারে জানি যে শতকরা সমান, এটা হচ্ছে বড় জানি, বড় সংখ্যা বিয়োগ কত,
ছোট সংখ্যা জানি, আর নিচে হচ্ছে কত ছোট সংখ্যা, আমরা এটা জানি। এখন আমরা ছোট বড় বের করবো কি করে? এখানে লিখবে হচ্ছে কত বড়, বড় সংখ্যাটা লিখবে এরকম 5/4, এটা ক্যালকুলেশন করলে কি এরকম হবে, আমি সংক্ষিপ্ত করে বোঝাচ্ছি। আর ছোটটা লিখবে এরকম, ছোটটা লিখবে হচ্ছে 4/5। এখন এইটা যদি আমরা ভাগ করি কোথায় 1 কত 2, 1.28 হয় সম্ভবত। আর এইটা যদি আমরা কাটি তাহলে এটা 4 0.8 হয়, 8 হ্যাঁ এরকম হয়। জি স্যার, তাহলে এইটা বড় এটা ছোট, আমরা এখানে লিখে দিই যে 1.28 বিয়োগ 0.80 বা 8 লিখলেই হয়, আর ছোটটা হচ্ছে 0.80। এবার এটা যা হবে সেটা পার্সেন্ট, 100%। হলো স্যার? এই পার্সেন্ট আমাদের এত কিছু দেওয়া লাগে না, যেহেতু এটা চাকরির পরীক্ষা। এবার এটা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন আচ্ছা স্যার, ক্যালকুলেশন পারা যাবে ওটা জি জি স্যার, জি আমরা পরের অঙ্কে চলে যাই, তাহলে সুবিধা হবে, যেহেতু ক্যালকুলেশন আপনারা পারবেন। মানে জিনিসটাকে কিভাবে করতে হবে সেটা তো শেখা হলো। এই অঙ্কটি কিন্তু ওইভাবে যদি করি, আমি এইভাবে যদি করি বিশাল হবে, দরকার নেই, এভাবে করতে হবে। এটা হলো স্যার। তাহলে এর উত্তর কোনটা লেখা হলো না, ক্যালকুলেশন করে যা পাওয়া যায়। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% আমাদেরকে ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে স্যার? না স্যার, দেবে না, কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে না স্যার, যা করতে হবে সব মনে মনে। পরীক্ষার খাতায় স্যার যেটা পারবেন শিওর সেটাই দেবেন, যেটা পারবেন না সেটা দেবেন না। দিলে আবার পাড়ার ভিতর নিয়ে নেবে ওরা। মাইনাস মার্কিং। বুঝতে পারলাম স্যার? এই জন্য আপনি যেটা শিওর সেটাই করবেন, শিওর না হলে দেবেন না। যদি দেন থ্যাংক ইউ স্যার। তাহলে আপনি যে শিওর ছিলেন ওর মধ্যে থেকে ওরা আবার নিয়ে নেবে 0.25। আচ্ছা, 0.25। হ্যাঁ 0.25। জি স্যার, এই যে অঙ্কটা দেখুন, এটা কিন্তু পরীক্ষা অনেক আসে, হ্রাস বৃদ্ধি। এখানে কি বলছে, একটি আয়তক্ষেত্রের, আমরা যদি একটা আয়তক্ষেত্রে নেই, এটা একটা আয়তক্ষেত্রে নিলাম স্যার। এই আয়তক্ষেত্রটি এখানে কি বলছে, দৈর্ঘ্য 10% বৃদ্ধি, আমি ধরে নিলাম এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা 10% বৃদ্ধি করলাম এইটুকু। আবার একটা কি বলছে, প্রস্থ 10% বৃদ্ধি, প্রস্থ এখানে 10% এরকম বৃদ্ধি করলাম এই পর্যন্ত স্যার। প্রস্থ কি, হ্যাঁ ঠিক আছে, 10% বৃদ্ধি করলাম। যদি এইরকম হয় অঙ্কটা, এখন আমাকে বলুন তো যে এইটা হচ্ছে প্রস্থ বৃদ্ধি করেছি আর এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি করেছি, তাহলে বেশি কোনটা? এখানে আইডিয়াই কিন্তু করা আছে, আইডিয়াই করা আছে, একটা দৈর্ঘ্য, বেশি হলো কোনটা? একটা বৃদ্ধি, একটা কম স্যার। স্যার দৈর্ঘ্য হচ্ছে এই 10% বৃদ্ধি, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 10% হ্রাস। তার মানে এইটা যদি প্রস্থ হয় আর এটা যদি দৈর্ঘ্য হয়, এর ভিতরে জায়গা কত বেশি না, এর ভিতরে জায়গা কত কম না, তাহলে আমাদের এটি হবে, মনে রাখতে হবে যে এটি হবে হ্রাস। এখানে বলছে না এ হলে শতকরা কি, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ এত হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে, মানে কি পরিবর্তন হবে, হ্রাস হবে কি বৃদ্ধি হবে সেটা আমরা জানি না। এই যে এইটাই দেখে আমরা জেনে নিলাম, একটা আইডিয়া করে নিলাম, আর পরবর্তীতে আইডিয়ার সুযোগ নেই। এবারে মনে রাখবেন যে আমরা সংক্ষিপ্ত আকারে অঙ্ক করব, যদি হ্রাস বৃদ্ধি হয় এরকম অঙ্ক করে দেব বাই 100 হয়েছে। এখন এটা কাটাকাটি করব, অঙ্ক শেষ। তার মানে এই যে শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কেটে গেলে এটা হচ্ছে 1 হবে। আর আমি আগে বলেছি কি হয়েছে, কি হয়েছে 1%, কি হয়েছে হ্রাস হয়েছে, হ্রাস হয়েছে। কেননা এই যে আমি এখানে দেখালাম যে প্রস্থ বেশি, প্রস্থ বেশি হলে তো হ্রাস হবে, তাহলে আমার উত্তর হবে 1%। তাহলে এই অঙ্কটা যদি আমি খাতায় করি তো এরকম 2 পেজ লাগবে, এজন্য এটা সংক্ষিপ্ত আকারে করতে হবে। ঠিক আছে তো স্যার? চিত্রটা, এটা বোঝা গেছে চিত্রটা আবার একটু বলুন তো। চিত্রটা স্যার? স্যার চিত্রটা একটু, চিত্রটা আবার বোঝাবো? জি চিত্রটা। আচ্ছা, চিত্র 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 স্যার, এই জায়গাটা আমার যেটা বলছে, এটা আমরা একটা জি বলছে না একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, এই পাশে আমি 10% বৃদ্ধি করলাম, আচ্ছা আচ্ছা, এই পাশে 10% বৃদ্ধি করলাম স্যার, জি হয়েছে? আচ্ছা, এবারে জি। আবার বলছে প্রস্থ আবার 10% বৃদ্ধি করতে, তাহলে প্রস্থ যদি এভাবে 10% বৃদ্ধি করে এই পর্যন্ত নেন, 10% বৃদ্ধি করলে এরকম হয়। এখন এটা হচ্ছে আচ্ছা আচ্ছা, সরি এটা হ্রাস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, প্রশ্নটা খুব সুন্দর হয়েছে। এবারে এই পাশে হ্রাস করলাম মানে কমে গেল। আমি এই জায়গায় বুঝিয়েছি যে ক্ষেত্রে দুটাই বেড়েছে, তাই তো,
হ্যাঁ ঠিক আছে, এটা হ্রাস হবে, তার মানে ভিতরে আছে কমবে। আচ্ছা, এখান থেকে এটুকু 10% কি হলো, বৃদ্ধি পেল, আর এখান থেকে এটুকু হ্রাস পেল। আচ্ছা, এবারে তাহলে হ্রাসের জায়গাটা বেশি হলো, এটা বুঝলেই হবে। তাহলে হ্রাসের জায়গাটা বেশি হলো আর বৃদ্ধির জায়গাটা কম হলো, এই জন্য আমার ওই অঙ্কটা হয়ে যাবে হ্রাস। এবারে হয়েছে স্যার? ঠিক আছে স্যার, জি জি। যাক, জিনিসটা ভুলভাল হচ্ছিল, এটা ঠিক করে দিলেন, সেই ধন্যবাদ। আচ্ছা, এবারে দেখুন স্যার, একটি দ্রব্য এত টাকায় বিক্রয় করা হয়, 20 টাকা ক্ষতি হলো, শতকরা কত ক্ষতি? 80 টাকায় বিক্রয় করলে, অলরেডি বিক্রয় মূল্য 80 টাকা, তাহলে আমরা বিক্রয় মূল্য একটা জিনিস দেখে আসি। হ্যাঁ, এই জায়গায় একটু দেখে আসি স্যার, এই জায়গায় এই যে এটুকু দেখব, এই জায়গায় খেয়াল করুন, দেখুন যে লাভ হলে কি হয়, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতি হলে কি হয়, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে এই জায়গাটা আমাদের এখানে বলছে যে একটি দ্রব্য 80 টাকায় বিক্রয় করাই 20 টাকা ক্ষতি হলো, তার মানে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল স্যার? 80 টাকা বিক্রয় 100 টাকা। 100 টাকা। 100 টাকা 100 টাকা। থ্যাংক ইউ স্যার, এইটাই হচ্ছে বোঝার বিষয়, যে এবার শতকরা কত ক্ষতি হলো। তার মানে এই জায়গাটায় 80 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়েছে, এই জায়গাটা আমরা লিখবো কি বলতে, শতকরা কত ক্ষতি হয়েছে। তাহলে কয় টাকায় ক্ষতি হয়েছে, আমাদের ক্রয় মূল্য কত ছিল, 100 না স্যার? হ্যাঁ, তাহলে 100 টাকায় ক্ষতি, আমরা ওইটা লিখলাম, 100 টাকায় ক্ষতি 20 টাকা। হ্যাঁ, এবার আমরা অঙ্ক করে দেবো, হয়ে যাবে। অতএব 1 টাকায় ক্ষতি 20/100, আর অতএব 80 টাকায় ক্ষতি, 80 টাকায় ক্ষতি, এখানে 80 দিয়ে দিলাম একবারে। এবার এটা কাটাকাটি করলাম, তাহলে কত, 8 দুগুণে 16। 16 কি আছে? 16 নাই, আমার অঙ্ক ভুল গেল স্যার, অঙ্ক কোথায় ভুল গেল স্যার? একটি দ্রব্য এত টাকায়, স্যার এটা 80 টাকায় বিক্রয় করায় ক্ষতি হলো 20 টাকা, এভাবে করতে শুরু করতে হবে স্যার। 80 টাকায় বিক্রয় করায় ক্ষতি হয় 20 টাকায়, 1 টাকা বিক্রয় করায় ক্ষতি হয় 20/80, এবং 100 টাকায় বিক্রয় করে ক্ষতি হয় 80 টাকায় ক্ষতি হয় 20 না স্যার, স্যার, 80 টাকায় ক্ষতি হয় 20 টাকা। 80 টাকায় ক্ষতি হয়, এইভাবে স্যার হতো। জি স্যার। 70 টাকায় ক্ষতি হয় 100 টাকা। ও স্যার, আমি এখানে 80 দিয়েছি কেন, অঙ্কটা সম্পূর্ণ উল্টো হয়েছে। আমি তো বের করবো শতকরা স্যার, এই যে বের করবো শতকরা, শতকরা বের করতে কি করেছি, ঠিক আছে স্যার? 80 টাকায় ক্ষতি হলো, কিন্তু একটা কাজ আছে স্যার, একটা কাজ আছে স্যার, 80 টাকায় এটা হচ্ছে 20 টাকায় ক্ষতি, তো আমি লিখতে পারি না। 20 টাকায় ক্ষতি কি লিখতে পারি? আমার ক্রয় মূল্য কত? 25% হবে। এখানে স্যার ক্রয় বিক্রয় মূল্য কত মূল্য স্যার? 80 টাকা হলে ক্রয় মূল্য সেই 100 ক্ষেত্রে টাকা। স্যার না, বিক্রয় স্যার, মূল্য 80 এখানে টাকা হলে ক্রয় মূল্য এখানে 100 আমার টাকা। 100 টাকায় ক্ষতি 20 টাকা। 80 টাকায় ক্ষতি হয় 20 টাকা, 80 টাকায় ক্ষতি হয় 20 টাকা, 100 টাকা নয়, 100 টাকা 80 টাকায় ক্ষতি হয় 20 টাকা। না না স্যার, 80 টাকায় ক্ষতি হয় স্যার এখানে অঙ্ক স্যার কে আছেন, স্যার অঙ্ক স্যার কে আছেন? এই জায়গাটায় বিক্রয় বলছে এখানে খেয়াল করুন স্যার, 80 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়, তাহলে এর ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য 80 টাকা, বিক্রি করছে 60 টাকা, 20 টাকা ক্ষতি হতে 60 টাকা বিক্রি করছে, তাহলে এখানে হবে 80 টাকায় ক্ষতি হয় 20 টাকা, 1 টাকায় ক্ষতি হয় এত, 100 টাকায় ক্ষতি হয় এত। 80 নিচের মধ্যে আসবে, আর 80 নিচে আসবে স্যার, 100 উপরে যাবে, এত হইছে করলে স্যার, কেমনে হবে? ঠিক হয়েছে স্যার, ঠিক আর স্যার, 80 উত্তর নিচের মধ্যে আসবে, এখানে 80 হবে, এই টাকার মধ্যে 80 হবে, 100 টাকা 80 হবে, শব্দ না করে এত 100 পড়াইন না, টাকা 80 হবে, পড়েন। 80 টাকায় ক্ষতি হয় 20 টাকা, 1 টাকায় ক্ষতি হয় এত। স্যার আসতে বলেন, একজনের কথা বলি। আমার কি এই যে আমি একটু বলি স্যার, অঙ্ক আমার ভুল যাক, আমি একটু বলি স্যার, আমি একটু বলি, অঙ্ক ভুল যাক। এই জায়গাটা হচ্ছে বলছে 80 টাকায় বিক্রয় করে, তার মানে বিক্রয় মূল্য, আমি এখানে বিক্রয় মূল্যটা বের করি। বিক্রয় মূল্য কত টাকা? 100। আর ক্রয় মূল্য কত স্যার? 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। এবারে লাভ ক্ষতি, শতকরা ক্ষতি, লাভ ক্ষতি সবসময় নির্ভর করে ক্রয় মূল্যের উপর। তাহলে আমি এই জায়গায় তো ক্রয় মূল্যই লিখবো স্যার, এই জায়গায় তো ক্রয় মূল্যই লিখবো, ওখানে 80 টাকা লিখবো কি করে? স্যার এখানে হবে 100 টাকায় ক্ষতি হয় 20 টাকায়, 1 টাকায় ক্ষতি হয়, আবার 100 টাকায় ক্ষতি মানে ক্ষতি হয়, দুই বছর হয়ে। তাহলে আমার উত্তরটা কি এর মধ্যেই নেই? উত্তর তো এর মধ্যেই আছে। তাহলে এই জায়গায় 100, তারপরে আবার 100 হবে, এখানে 80 আমার আসবেই না। জি স্যার, 20% আমার আসবেই না স্যার। এইবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করি,
যে এই জায়গায় কত হয়েছিল 25% হবে। 20/100 তারপরে কত গুণ 100/100 এবার 100 কেটে গেলে 20%। স্যার এটা কি ঠিক আছে স্যার অঙ্ক? রাইট রাইট স্যার আপনার অঙ্ক সঠিক 20% হবে 100% সঠিক কারণ স্যার। হ্যাঁ স্যার, প্রশ্নের মাঝে উত্তর দেওয়া আছে, প্রশ্নের মাঝে উত্তর দেওয়া প্রশ্নের আছে, মধ্যে উত্তর আছে স্যার। আমি বলি প্রশ্নের মধ্যে উত্তর আছে, আমি আগেই বুঝতে বলেছি হবে। স্যার যে আমার ভুল হয়েছিল কত, এখানে আমি 80 দিয়ে। লাভ ক্ষতি সবসময় নির্ভর করে ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্য যদি নির্ভর করে আমার এখানে কয় টাকায় ক্ষতি হলো 20 টাকা, এখানে 80 টাকাতে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য তো না। যে কয় টাকা আমি কিনেছি সেই কয় টাকায় তো আমার ক্ষতি হচ্ছে। এখানে তো আমার 80 অঙ্কটা টাকায় করার ক্ষতি কোনো হলে 80 টাকা দেবি অঙ্কটা করার কোনো বিক্রয় মূল্য। প্রয়োজন নেই, উত্তর সরাসরি প্রশ্নের মধ্যে আছে, সরাসরি প্রশ্নের উত্তর আছে যে এই জন্য হচ্ছে প্রশ্নের মধ্যেই আমার উত্তর আছে। যেহেতু 80 টাকা বিক্রয় করলো, তার মানে ক্রয় মূল্য ছিল 100 টাকা, 80 টাকা বিক্রয় করলে 20 টাকায় তো ক্ষতি হয়, তাহলে শতকরা তো 20 টাকায়। আমার ক্রয় মূল্য যখন আমি 100 টাকা পেয়ে যাব, তখন তো আমার পার্সেন্ট এখানে দেওয়াই আছে, যেহেতু 20 টাকা ক্ষতি বলছে, তাহলে স্যার ওই যে 20% উত্তর দেওয়াই আছে স্যার, প্রশ্নের উত্তর উত্তর দেওয়াই দেওয়াই আছে। রয়েছে। এটা হ্যাঁ, একটু ঠিক আছে স্যার। টেকনিক উত্তর করেছে, টেকনিক জি জি জি, হ্যাঁ স্যার, হলো শেষমেশ, তাই তো। এবারে লাভ এটা ছিল স্যার, লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, এটা আমরা আগে থেকে জানি। এবারে কিছু অঙ্ক করব, সেটা হচ্ছে মূলধন। এখানে খেয়াল করুন, এই যে মূলধন বা আসল পি, এটাকে প্রকাশ করা হয় সংক্ষিপ্ত আকারে। মুনাফার হারকে আর দ্বারা, সময়কে এন, আর মুনাফা সমান আয়, প্রফিট। এবারে সবৃদ্ধি মূলধন বা মুনাফা আসল, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয় টোটাল যেটা। আর মুনাফা আসলকে আসল যোগ মুনাফা, এই সূত্রগুলো ঝটপট করে একটু লিখে নেবেন। আর এর সমান পি যোগ আই, এটা যোগ ক্যালকুলেশন করে যা হয়, এইগুলো পরবর্তীতে আমাদের স্যার, এটা আমাদের পরবর্তীতে স্যার একটু লিখে নিই। স্যার এ সমান পি যোগ আই, এটা হচ্ছে কি, এ সমানটা কি এখানে টোটাল মুনাফা আসল, পি যোগ আই, পি সমান আসল আর আই সমান ইন্টারেস্ট, ঠিক আছে। স্যার স্ক্রিনটা এবারে একটু বড় এখান করেন। থেকে পাই, স্ক্রিন বড় করব, জি স্যার। এর চেয়ে বড় করার আর অপশন নেই স্যার, বড় করার অপশন নেই, এটাই একটু কষ্ট করে দেখুন। পি সমান এ মাইনাস আই, এটা হচ্ছে, এটা আমরা জাস্ট ওইটাও বড় করা যাবে স্যার, লোমেন্সে একটু প্লাস করে দেন, লোমেন্স বুঝতে পেরেছি প্রজেক্টরের লোমেন্স। জি জি স্যার যাবে। এটা কি বোঝা গেছে স্যার? এটা বোঝা গেছে? এটুকু জাস্ট এটুকু আমরা জেনে নিলাম। এবারে আরেকটা সূত্র আছে, মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়, আই সমান পিএনআর। এক কথা কি একবারে আমরা জানবো হচ্ছে আই সমান পিএনআর, অঙ্ক করার সময় কাজে লাগবে এই জন্য। এবার মুনাফা আসল, আসল মুনাফা, এই যে এটা হচ্ছে সূত্র, এ সমান পি বিভাগ আই, যেহেতু আই সমান পিএনআর, এটা ক্যালকুলেশন করলে একবারে এরকম হয়ে যায়, পি ইন্টু 1 প্লাস এন, এটা হলো। ঠিক আছে দর্শনের অঙ্কের মধ্যে আছে। ঠিক আছে স্যার। এবারে চক্রবৃদ্ধি মুনাফা সমান সবৃদ্ধি, চক্র সবৃদ্ধি মূলধন, প্রারম্ভিক মূলধন সমান এরকম। এই সূত্রটা জাস্ট মনে রাখবেন যে সি সমান পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এটা মনে রাখবেন। আরেকটা পরেরটা জানার দরকার নাই, এই যে নিচেরটা জানার দরকার নাই, শুধু উপরেরটা জানলে হবে, যে সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এটা হয়ে গেল স্যার। একটা সূত্র জানবেন শুধু পি সমান পি এন আর, আর একটা জানবেন হচ্ছে সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এই দুইটা জানলে হবে। আচ্ছা, এবারে এর মধ্যে দুটি শব্দ আছে, একটা হচ্ছে সরল মুনাফা, সরল মুনাফা। আচ্ছা, সরল মুনাফাটা কি স্যার? চক্রবৃদ্ধি মুনাফা একটা আছে, আরেকটা হচ্ছে চক্র বৃদ্ধি। আচ্ছা, সরল মুনাফাটা আমি সংক্ষিপ্ত আকারে বলি, 61 টাকা 1 বছরের মুনাফা, সবসময় 1 বছরের এইভাবে হিসাব করা হবে, মানে সুদে সুদ, এটা আমরা জানি স্যার, সুদে সুদ হলে তখন আসবে চক্রবৃদ্ধি। আর সরল মুনাফা মানে কোনো কিছু নাই, আমাদের যদি 10% মুনাফা হয়, তাহলে ধরে নেব যে 100 টাকা 1 বছরের মুনাফা 10 টাকা, আবার 100 টাকায় 2 বছরের মুনাফা, সেই 10 টাকা আকারেই পরবর্তীতে যে যা হবে ওইরকম 10 টাকা করেই বৃদ্ধি হতে থাকবে, এটা হচ্ছে সরল। আর চক্রবৃদ্ধিটা হচ্ছে সুদে সুদ, অর্থাৎ 10% যদি মুনাফা হয় তাহলে 100 টাকায় 1 বছর পর 10 টাকা হলে 110 টাকা হয়ে যায়। এই পরের বছর থেকে আবার দ্বিতীয় বছর থেকে এই 110 টাকাতে আবার হিসাব করতে হবে কয় টাকা সুদ হয়, তার মানে 1 টাকা সুদ আমার বেশি হবে, সুদের সুদ যাকে বলা হয় এটা। এই দুইটা জানলে অঙ্ক হয়ে যাবে পরবর্তীতে। এবারে দেখুন স্যার, একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। আচ্ছা স্যার, এটা আমি বলি, এটা ক্লাস 8-এর একটা অঙ্ক,
সরাসরি এই অঙ্কটা অনেকবার পরীক্ষায় এসছে, এই জন্য আমি এই অঙ্কটা এনেছি। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের 6 থেকে 10 পর্যন্ত যে বই আছে, অঙ্কগুলো আছে, সহজ সহজ অঙ্কগুলো করে ফেলবেন, সেই অঙ্কর ভিতর থেকেই পরীক্ষা আসবে। যখন যে বইটা চেঞ্জ হয়, চেঞ্জ হয়ে যেটা আসে সেটা আরও বেশি পড়ে পরীক্ষায়। এজন্য মাথায় রাখবেন, এবারে নতুন বইয়ে অঙ্কগুলো বিশেষ করে অনুশীলনের লাস্টে এক্সারসাইজে ওখানে দেওয়া আছে অনেকগুলো প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, ওই প্রশ্নগুলো বেশি করে করবেন, ওর মধ্যে থেকে এবারে কমন আসার সম্ভাবনা আছে। আর মনে স্যার রাখবেন এটা যে আপনাদের কোন ক্লাসের অনুশীলনী স্যার? কোন সব ক্লাসের ক্লাসে, অনুশীলনী? সব ক্লাসে স্যার, ষষ্ঠ থেকে দশম পর্যন্ত, নবম, ষষ্ঠ থেকে নবম এর গণিতের এই অনুশীলনের ভেতর যে ছোট ছোট অঙ্ক আছে ওইগুলো বেশি করে করবেন, আর উদাহরণেরগুলো। মোট কথা এই 6 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে ওর মধ্যে থেকেই অঙ্ক আসে। এই যে এই অঙ্কটা অনেকবার পরীক্ষায় এসছে, এটা হচ্ছে ক্লাস 8-এর একটা অঙ্ক। তারপরে এর আগে একটা পসা অঙ্ক আলোচনা করলাম না, পসা, ওইটাও ক্লাস 8-এর ছিল এইভাবে। আচ্ছা, এই জায়গায় দেখুন, একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। তাহলে 8% যদি ক্ষতি আমরা লিখি, 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত স্যার? 92 ক্ষতিতে বিক্রয় মূল্য আমরা একবারে লিখি, মূল্য বিক্রয় 92 টাকা। মূল্য হচ্ছে কত? 92 টাকা। লিখলাম না একবার 100 বিয়োগ 8 সমান 92 লিখলাম না ওইরকম। আবার এখানে বলছে কত? 8% লাভে, 8% লাভে বিক্রয় মূল্য কত স্যার? 108 টাকা হয়েছে স্যার। এবারে লিখবো বেশি, বিক্রয় মূল্য বেশি হয় কত? 108 বিয়োগ কত? 92 সমান, এটা ক্যালকুলেশন করলে কত হয়? এদিকে 8 আর এদিকে 8, 16 টাকা। 16 টাকা। এই 16 টাকা কি হলো? বিক্রয় মূল্য বেশি হলো। এবারে আমার বলছে যে ছাগলটির আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হবে। তাহলে ছাগলটির ক্রয় মূল্য কত? এই যে স্যার, এখন আমরা করবো এরকম যে 16 টাকা বেশি হলে, মানে কি 16 টাকা বিক্রয় মূল্য বেশি হলে, 16 টাকা বিক্রয় মূল্য বেশি হলে ছাগলটির ক্রয় মূল্য। আচ্ছা, ক্রয় স্যার মূল্য সরাসরি লিখলে কেমন হয় স্যার? 16 মূল্য 100 টাকা টাকা। বেশি হয় 100 টাকায়, 1 টাকা বেশি হয় কত টাকায়, বা ওই একই ব্যাপার, 800 টাকা বেশি হয় কত টাকায়? জি জি জি, একই ব্যাপার, যে একই ওরকম, ব্যাপার। যে আপনার ইচ্ছা লিখতে পারেন। ক্রয় মূল্য কত? 100 টাকা। যেহেতু আমার এখানে বলছে যে ক্রয় মূল্য চাচ্ছে, এবারে অতএব 1 টাকায় বেশি হয়। আপনি এটা যে কোনো সংক্ষিপ্ত আকারে করতে পারেন, যেভাবে আপনি পারবেন। এবারে 100 বাই কত? 16। এবার পরের বার কত? বিক্রয় মূল্য বেশি হলো, অতএব 800 টাকায় এত। যদি আপনি এইটা পারেন তাহলে পরবর্তীতে আপনি শর্টকাট আকারে করতে পারবেন, আমার বিশ্বাস। এখন এটা ক্যালকুলেশন করে উত্তর যা হয় 5000 টাকা। কত হলো স্যার? 500 লাখ 80, 500 লাখ 80। 500 না স্যার, 5000 টাকাই হবে। কাটাকাটি করি, 4 দ্বারা কাটলে 16 হয় দিয়ে একবারে 80 কাটা যাবে স্যার। 16 দিয়ে একবারে 500 লাখ 4 দ্বারা কাটলে হয় 25, আবার 4 দ্বারা এটাকে একবারে কাটা যেত, তাহলে 2 কত? 0 0, এবারে 25, ঠিক আছে। 5 0 0 0, ঠিক আছে স্যার, 5000 টাকা এইটা। এখন এটা সংক্ষিপ্তভাবে কিভাবে করব? সংক্ষিপ্ত আকারে কিভাবে করতে হবে স্যার? জি এটা স্যার। আপনি সংক্ষিপ্ত করে নেবেন। সংক্ষিপ্তর কোনো আর বুদ্ধি যদি 100 থাকে সেটা করে নেবেন স্যার। স্যার, স্যার সংক্ষিপ্ত হচ্ছে কি 100 গুণ, স্যার 100 গুণ যেটা দেওয়া থাকবে স্যার, যোগ করে ইকুয়াল স্যার 800 100 গুণ যেটা দেওয়া থাকবে আর ওই পাশের করে নিচে লিখতে হবে, সমান স্যার। 800। হ্যালো স্যার, আর একটা বুদ্ধি আছে সংক্ষিপ্তর, সেটা হলো হ্যাঁ বলুন স্যার। 800 সাথে যেটা বেশি আছে, যেটা বিক্রি করলে বেশি হবে, সেটার সাথে 100 গুণন করে 2% যোগ দিয়ে নিচে ভাগ দিতে হবে, ওইটা দিয়ে দিলেই হয়ে যাবে। মানে যেটা বেশি আছে গণিতের মধ্যে, যেটা বেশি আছে, বেশি বিক্রি করে 800 টাকা বেশি, ওই বেশিটা উপরে ওর সাথে 100 গুণন দিয়ে 2% যোগ দিয়ে নিচে ভাগ দিলে হয়ে যাবে। আচ্ছা, বেশিটা তো আমাকে বের করতেই হবে, এই 16 কে বেশি বের করতেই হবে না, 800 টাকা যে বেশি আছে সেই টাকাটার সাথে শতকরা গুণন করে 2%, 8% আর 8%, এটা 2% যোগ দিয়ে নিচে ভাগ দিবেন। 800 গুণন 100 ভাগ 16, 800 গুণন 100 ভাগ 16%, 800 গুণন 100 স্যার, উপরে 100, 100 ভাগ 16, 800 গুণন 100 ভাগ 16, নিচে 2%,
8%, 8%, 16%, হ্যাঁ এটা হ্যাঁ, জি জি জি। ওই স্যার এর সাথে এগুলো যদি মনে মনে ক্যালকুলেশন করেন না, এই যে এইটুকু আপনার করা লাগবে, এইটুকু আপনার করা লাগবে স্যার, আমি বলি স্যার, এটাকে আপনার করা লাগে। ওইটা আমরা মনে মনে যখন এমনি আপনি বলতে পারবো যে যখন আপনি 8% অঙ্ক করে কমান ফেলবেন লাগবে, টোটাল, 8% বাড়ান লাগবে, যোগ বিয়োগ করে নিলে এইটুকু হবে। আপনার করা লাগবে না স্যার। এই একটা জিনিস খেয়াল করুন যে এখানে 100-র ভিতরে 108-এর ভিতরে আপনি তো বুঝতেই পারছেন 8% লাভ মানে 108 টাকা, আর এত ক্ষতি মানে 92, তার মানে 108-এর ভিতরে এটা তো মনে মনেই করে ফেলবেন। 108-এর ভিতরে এত বাদ দিলে হয় 16। এবারে এই এই যে এখানে ঐকিক নিয়ম, এই ঐকিক নিয়ম কি করা লাগে স্যার? 16 টাকা যেহেতু বেশি হয়, এই ঐকিক নিয়মটা তো করা লাগে না, এই জন্য আপনি এটা করলেও সমস্যা নেই, আর আপনি যেটা বললেন এটা করলেও সমস্যা নেই। এটা একটা প্র্যাকটিসের বিষয়, এটা একটা প্র্যাকটিসের বিষয়, মনে রাখতে হবে তাই। আর যেটা আপনার খুশি সেটা মনে রাখলে হবে, সমস্যা নেই। ঠিক আছে স্যার, পরেরটা চলে যাই। আচ্ছা, এক ব্যক্তি 20% সরল মুনাফায় এত টাকা এবং 15% সরল মুনাফায় 600 টাকা বিনিয়োগ করলে 1 বছর পর তিনি কত টাকা মুনাফা পাবে? এটাও ক্লাস 8-এর একটা অঙ্ক, কিন্তু এটা অনেকবার পরীক্ষায় এসছে। দেখুন এই যে এইরকম সংক্ষিপ্ত আকারে এই অঙ্কটি করা যায়, এখানে আমি লিখে রেখেছি। সেরকম কি, যেহেতু আমার চাচ্ছে হচ্ছে মুনাফা, মুনাফা সেই ক্ষেত্রে আমরা কত 800 গুণ, এখানে যেহেতু এই বলছে 20% মুনাফায় 800 টাকা, তাহলে এখানে 20% লিখবো, আর যোগ করে আরেকটা লিখছে কত বলছে 600 গুণ এটা হচ্ছে 15%। এখন এটা ক্যালকুলেশন করলে আমার উত্তর হয়ে যাবে, যা হবে তাই স্যার, এটা সংক্ষিপ্ত আকারে করে ফেলবেন। এটা আমি করলাম না, 20/100, আবার এটা 600 15/100, এটা ক্যালকুলেশন করে যা হবে স্যার, ক্যালকুলেশন করেই ফেলি। তাহলে 8 দুগুণে কত 16, 00 যোগ 1 2 1 2 6 15 কত 90। স্যার এখানে 800 হবে। আচ্ছা 1 2 1 2 800 ছিল 16 8 2 হয়েছে। 16 18 দিছেন 1000 এই 800 হবে তো। আর উপরে 800 আছে স্যার, ওই যে 8000 হয়ে গেছে স্যার। জি স্যার, এই জায়গায় 8000 হয়ে গেছে। জি জি জি, এই জন্য তো ভুলটা ধরতে পারছি না। এবার 160 হবে স্যার। তাহলে এবার হচ্ছে এখানে আমার এখানে হবে কত 8 160 স্যার। 16। হ্যাঁ, এটা যোগ করলে টোটাল যদি যোগ করা হয় তাহলে কত হবে স্যার? 0 5 250 250 স্যার। 250 স্যার। এই অঙ্কটা এই সংক্ষিপ্ত আকারে করে ফেলবেন, এই জাতীয় অঙ্ক যদি আসে পরীক্ষায়। কিন্তু আমি দেখেছি, হ্যাঁ চাকরির বই খুলে দেখলাম, ওখানে এই জাতীয় অঙ্ক সংখ্যা চেঞ্জ অনেকগুলো আছে। 100 টাকা 1 বছরের মুনাফা 5 টাকা, 200 টাকা 2 বছরের মুনাফা কত? স্যার এই অঙ্ক, এই জাতীয় অঙ্ক পরীক্ষায় অনেক সময় চলে আসে, অনেকগুলো আছে, আমি অত করব না, একটা করে দিই। এখানে 100 টাকা 1 বছরের মুনাফা, এর অর্থ হচ্ছে একবারে সংক্ষিপ্ত আকারে 5%। 5% মুনাফায় যদি বলতো একই অর্থ, 100 টাকা 1 বছরের মুনাফা আর 5% মুনাফাই 200 টাকা 2 বছরের মুনাফা একই জিনিস ছিল। এটা জাস্ট এরা লেখালেখি বেশি করেছে তাই। আর মনে রাখবেন যে এরকম যদি 5% অথবা 1% যাই থাকুক না কেন, এইটা সব সময় 1 বছরের হিসাব হবে, মুনাফা সবসময় 1 বছরের হিসাব হবে। জি, এটা ঠিক আছে তো স্যার। এবারে এখানে বলছে 100 টাকা 1 বছরের মুনাফা, মুনাফা কত 5 টাকা সংক্ষিপ্ত আকারে। অতএব 1 টাকা 1 বছরের মুনাফা 5/100। এবার বলছে অতএব 200 টাকা 2 বছরের মুনাফা। হ্যাঁ, এইগুলো কি স্যার আপনার ইয়ে লাগবে? আমি যেরকম লিখেছি এরকম লেখা লাগবে? লেখা লাগবে না, লেখা লাগবে না, এই জন্য সঠিক নিয়মেই করবেন। এটা করলে এবার কত 5 দুগুণে 10, 10 দুগুণে 20 হয়ে গেল স্যার। একদম ইজি অঙ্ক, কিন্তু পরীক্ষা এটাও এসছে, আমি ওখানে লেখার সময় পাইনি বলে লেখিনি, এটাও এসছে পরীক্ষায় অনেকবার। এবার বলছে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 600 টাকা 2 বছর 6 মাসের সুদ কত? আগেরটার মতোই, সেম আগেরটার মতোই, এখানে শুধু আছে 2 বছর 6 মাস, এটুকু পার্থক্য। হ্যাঁ 2.5 বছর, ঠিক আছে। এবারে 2.5 বছর লিখবো ভালো। হ্যাঁ, এইটা 6 মাস মানে কি স্যার? জি স্যার, ঠিক আছে। 6 মাস মানে কি স্যার? আগে আমরা এইটাকে বছর করে নিই। 6 মাস মানে হচ্ছে হাফ বছর না স্যার? যদি এটা আরো এরকম লিখি এত বছর, তাহলে আরো ভালো হয়। এবারে আমরা এটা লিখতে পারবো
2 এত বছর যদি বছরে প্রকাশ করে। এটা মনে রাখতে হবে স্যার। যদি আমি ওখানে বলেছে 6 মাস, যদি বলতে হচ্ছে 9 মাস, তাহলে কি হতো? 0.75 বছর হতো। এটা কি ঠিক আছে স্যার? স্যার যদি বলতে হচ্ছে 3 মাস, এগুলো মনে রাখতে হবে। যদি বলতো 3 মাস, তাহলে 0.25 বছর হতো। এগুলো জাস্ট মনে রাখবেন, পরবর্তী ক্যালকুলেশন করে দেবেন, হয়ে যাবে। এবারে কি অঙ্কটা আর করা লাগবে? কারণ আগেরটার মতোই, আগেরটাই শুধু 6 মাস ছিল তাই। এই জি জি এটা আর করা লাগবে না। এবারে বলছে বার্ষিক স্যার 6%। আমাদের কি রাগ করার জন্য কোনো কাগজ বা কোনো কিছু থাকবে না? মনে না মনে তো স্যার, এতগুলো অঙ্ক করা যাবে না। এটা থাকে না স্যার, এটা থাকে না। ও রাপ করার জন্য কোনো কঠিন কিছু আছে। থাকে না স্যার। আমি একটু শেষ করি সংক্ষিপ্ত আকারে। বার্ষিক 6% হারে 9 মাসে এত টাকার ওপর মুনাফা কত হবে? সেম অঙ্ক স্যার। এই 9 মাসটা শুধু আপনি দিবেন, এটা বছরে প্রকাশ করে নেবেন, তার 9 মানে নিচে 12 দিলে 0.75। শুধু এখানে দেবেন হচ্ছে, হ্যাঁ এরকম, শুধু এখানে দেবেন হচ্ছে এত বছর। এত মাস বলছে, আমরা বছরের অঙ্ক করব, কেননা আমরা জানি যে সবসময় বছর হয়। সুদ বের করতে হলে সবসময়, মুনাফা বের করতে হলে বছরে হয়। এই জন্য আমরা 0.75 বছর দিয়ে দিলাম। এবারে অঙ্কটা আবার পারবেন আগের অঙ্কের মতোই, এই যে অঙ্কটার মতোই সেম। এটা হয়েছে স্যার। এবারে এবারে 5% হার মুনাফায় 120 টাকা 3 বছরের সুদে আসলে কত? আচ্ছা, এই অঙ্কটা একটা কাজ করবেন, আগের অঙ্কর মতোই সুদটা বের করে নেবেন, মুনাফাটা বের করে নেবেন। নেওয়া হয়ে গেলে এই 120-এর সাথে মুনাফাটা যোগ করবেন। এবার সুদটা যত হয়েছিল তত যোগ করলে মুনাফা আসল হয়ে গেল। মুনাফা আসল বলছে সুদ আসল। এইবার দেখুন স্যার, এই যে এই জাতীয় অঙ্ক একটা স্যার এগুলো একটু নোট না রাখলে তো স্যার পরবর্তীতে ভুলে যাবো স্যার, একটু খাতায় লেখা থাকলেই তো ভালো হয় স্যার। ও, তাহলে করে দিতে হবে স্যার, তাহলে তো অঙ্ক মোট জি টোটাল স্যার, এটা আমি তো স্যার করতেছি, কিন্তু ওই যে আপনার সাথে যেতে পারতেছি না আর কি, আর একটু স্লো হলে আচ্ছা, ভালো হয় স্যার। ঠিক আছে স্যার। আমি এটার এটা একটা শীট দিয়ে দেবো স্যার, এই অঙ্কগুলো শীট দিয়ে দেবো, তাহলে হবে স্যার। স্যার এটা পিডিএফ দিয়ে দেন, পিডিএফ। হ্যাঁ, পিডিএফ দিয়ে দেবো। জি স্যার জি। এইগুলো অনেক ইজি, মানে খুবই সোজা, সেজন্য করছি না। তাছাড়া যেটা কঠিন সেটা কিন্তু করছি আমি। হ্যাঁ জি স্যার। এই যে এটা, এই যে এই অঙ্কটা স্যার পরীক্ষায় সংক্ষিপ্ত খুব আসে। নিয়মগুলো আর কি পিডিএফ দিলে সুবিধা হবে আর কি। জি স্যার, আমি দিয়ে দেবো। সংক্ষিপ্ত নিয়ম। জি জি জি, এই যে এখানে দেখুন, টাকায় 6টি লেবু ক্রয় করে টাকায় 5টি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? স্যার এটা কিভাবে করবো একটু বলুন তো। ছোট বড় বিয়োগ ছোট ডিভাইড বাই হ্যাঁ হ্যাঁ স্যার, এই ছোট। সেই বড় আর ছোট। তার মানে বড় আর ছোট বলতে এরকম 6/5/5 গুণ 20% উত্তর 100%। হবে স্যার, 20%। মনে আছে স্যার? এবার দেখুন 1/5 গুণ 100, তার মানে এখানে উপরে 1, এটাতে কাটলে হয় 4। 20% হবে। 4 না, এটা 20। তাহলে আমার উত্তর হয়ে যাবে একবারে 20%। এটা সংক্ষিপ্ত আকারে তো হলো। এই জাতীয় অঙ্ক কিন্তু পরীক্ষা খুব আসে। এই যে স্যার, এটা কি হয়েছে স্যার? জি জি। সূত্রটা আবার লিখতে হবে। না না, লেখা দরকার বড় নেই। সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা বাই ছোট সংখ্যা। বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা বাই ছোট সংখ্যা। জি জি, আমার শতকরা যে অঙ্কটা চাইবে সেটা বের করে নেব, নিয়ে এবারে এখানে লিখব বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা বাই ছোট সংখ্যা। বাই ছোট সংখ্যা, ছোট গুণন সংখ্যা। শতকরা। আর এখানে আছে শতকরা, তার মানে 100% হয়ে গেল। এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এই জাতীয় অঙ্ক যা আসে আসুক। একটি ছাগল এত টাকায় বিক্রয় করায় এত টাকা ক্ষতি হলো, এই আগের অঙ্কটার মতো। একটাকে করেছি স্যার, 80 টাকা ছিল না? সেটাই। এইগুলো দিয়েছি আমি জাস্ট প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ স্যার, প্র্যাকটিস করার জন্য, যে আমি মনে করেছিলাম যে এইটুকু একটু টাইম দেবো, আপনারা করে দেবেন, তাহলে একটা প্র্যাকটিস হয়ে গেল। কিন্তু এখন সময় 11টা 12 বাজছে, তার মানে আবার ওই রাত্রি গিয়ে খেতে হবে। খাবার অঙ্ক করতে করতে খাওয়ার টাইম হয়ে গেলে তো আগামী দিন আর থাকবেন না। এই জন্য একটা শর্টকাট করি, এই অঙ্কটা করলাম না স্যার। এত টাকায় বিক্রয় করায়, হ্যাঁ এত টাকায় বিক্রয় করায় এত টাকা ক্ষতি হলো, তাহলে শতকরা কত ক্ষতি হলো? ওই অঙ্কটার মতো করে নেবেন, যে এই বিক্রয় মূল্য থেকে। আচ্ছা স্যার, এখানে বলছে 900 এত টাকা কি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য স্যার, এটা হচ্ছে বিক্রয় মূল্য এত টাকা, আর ক্ষতি হলো কয় টাকা? 40 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্যটা কত হবে স্যার? 1000। ক্রয় মূল্যটা, হ্যাঁ স্যার রাইট,
হ্যাঁ, তাহলে এই যে 1000, তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেয়েছি। এখন আমাকে শতকরা বের করতে আর ঝামেলা হবে? হয়ে গেল। এইটুকুই বোঝার বিষয় ছিল। জি স্যার। আচ্ছা, এবারে আমরা ধারাতে চলে যাব। একটু ধারা নিয়ে আলোচনা করি স্যার, করব? না স্যার, আজকার করিয়েন না স্যার একটু একটু একদম ধারণা দিয়ে সংক্ষিপ্ত দেন আকারে স্যার। দিয়ে দিই। 11:30 পর্যন্ত আমাকে 16 মিনিট টাইম দেবেন স্যার। 16 মিনিটে কিছু একটা করে দিই, তা না হলে তো শেষ করতে পারবো না। করেন স্যার, করেন স্যার। আচ্ছা, যাদের একান্তই সমস্যা, হবে তো স্যার। জি জি স্যার, যাদের একান্তই সমস্যা চলে যেতে পারেন, আর বাকিগুলো একটা আলোচনা করি স্যার। আর পরবর্তীতে দেখে করে নেবেন, যারা থাকতে পারছেন না তারা ভিডিও দেখে করে নেবেন। একটা আলোচনার দরকার আছে, তা না হলে আমি শেষ করতে পারবো না জি স্যার। আচ্ছা, ধারা। আচ্ছা, আমরা সংক্ষিপ্ত আকারে বুঝবো স্যার। ধারাটা কাকে বলে আগে দেখি। এখানে কোন সংখ্যা বা রাশির অনুক্রমের পদ বা সংখ্যাগুলোকে ধারাবাহিক সমষ্টি ধারা। আচ্ছা, ধারা যদি আমরা সংক্ষিপ্ত আকারে বুঝি, আচ্ছা এটা তো বুঝলাম স্যার। ধারা কোন সংখ্যা বা রাশির অনুক্রমের পদ বা সংখ্যাগুলোকে ধারাবাহিক সমষ্টি আকারে প্রকাশ করলে সেটাই হচ্ছে ধারা। আর অনুক্রমটা হচ্ছে, অর্থাৎ না, ধারাটাই অনুক্রমের পদ বা সংখ্যা বা সমূহের যোগফলই হচ্ছে ধারা। এবারে আমি বলবো যেখানে অনুক্রমটা কি স্যার, অনুক্রম আর ধারাটা কি এটা চেনে নেবে। অনুক্রম হচ্ছে একই সংখ্যা যদি আমি এরকম লিখি, যেমন 1 2, একটা ধারা দিই, অন্য ধারা দিই, একটু লিখতে পারলে ভালো হতো আর কি। 2 6। আচ্ছা ম্যাডাম, লিখবেন? ঠিক আছে, লেখেন। এই জায়গায় দিলে ভালো হবে। এটা লিখে নেন। হ্যাঁ, ধারা, ধারা, ঠিক আছে। আচ্ছা, এবারে অনুক্রমটা, অনুক্রমটা হচ্ছে, আমি যদি উদাহরণ দেই অনুক্রমের, 2 6, তারপরে পার্থক্য কত 10, তারপরে কত 14, ডট ডট ডট। এটা হচ্ছে অনুক্রম। আর এইটাকে যদি আমরা ধারা আকারে প্রকাশ করি, সেটা হয় 2 যোগ 6 যোগ 10 যোগ 14 যোগ, তাহলে অনুক্রম আর ধারা কি চিনলাম স্যার? এই প্রশ্ন পরীক্ষায় আসে নিচের কোনটি অনুক্রম। তার মানে একটা এরকম যোগ যোগ থাকবে, আর একটা হচ্ছে কমা আকারে থাকবে। কমা আকারে থাকলে অনুক্রম, আর ধারা থাকলে অবশ্যই যোগ থাকবে। মনে থাকবে স্যার, যেটা যোগ আকারে প্রকাশ করা হবে। এটা হয়ে গেল। ম্যাডামের কি লেখা হয়েছে এটা উপরেরটা? স্যার একটা কাজ করবেন, আমি একটা সরে যাবো, স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট দিয়ে নিলে খুব সুবিধা হয়। পরবর্তীতে ভিডিও ক্লাস দেখেও তো লেখা যায় স্যার। হ্যাঁ, করে লিখবে, ভিডিও ক্লাসে রেকর্ড জি, থাকবে। সেটাও তো করা যায়। এবারে ধারার হচ্ছে, ধারা কয় প্রকার? সমান্তর ধারা ধারা, হচ্ছে, গুণোত্তর ধারা। জি, ধারা হচ্ছে 2 প্রকার। সেটা হচ্ছে একটা সমান্তর, একবারে আমি লিখি, হ্যাঁ, সমান্তর। সমান্তরটা হচ্ছে যেটা বিয়োগ করলে, সমান যোগ অন্তর, সমযোগ অন্তর, সমান্তর। যেটা বিয়োগ করলে, তার মানে আমি যদি একটা নিই 2 4, 2 যোগ 4 যোগ 6 যোগ ডট ডট, এটা হচ্ছে এই যে 2 এর 4 এর ভিতর থেকে 2 বাদ দিলে কত হলো? 2। পার্থক্য। আবার 6 এর ভিতর থেকে 4 বাদ দিলে 2। যদি বিয়োগ করলে এরকম কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে যদি একই হয়, সেটা হচ্ছে সমান্তর ধারা। আর একটা ধারা আছে যে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা সেটা হচ্ছে কোনো পদ থেকে, যেমন গুণোত্তর ধারা আছে 2 4 8, তারপরে কত 16। কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ যদি ভাগ করলে একই হয়, অথবা গুণ করলে, যেমন এটাকে 2 দ্বারা গুণ করলে 4, একে 2 দ্বারা গুণ করলে 8, একে 2 দ্বারা গুণ করলে 16। তার মানে কোনো পদকে যদি একই সংখ্যা দ্বারা গুণ করা যায়, তাহলে সেটা যদি ওইরকম মিলে যায়, সেটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে এই ধারা দুইটা বুঝলাম স্যার। যোগ দিতে হবে, যোগ। এবারে আমরা এটা মুছে দিলাম স্যার, জাস্ট বোঝানোর দরকার ছিল। এখন আমরা সূত্র লিখব। আচ্ছা, সমান্তর ধারার ক্ষেত্রে সূত্র হচ্ছে n তম পদ a + n - 1 * d। সমান্তর ধারার সূত্র হচ্ছে n তম পদ সমান a + n - 1 * d। আচ্ছা, এবারে সমষ্টি সূত্র সমান n/2 2a + n - 1 * d। আচ্ছা, এটা শেষ, এটা আর আমি লিখবো না। এবারে গুণোত্তর ধারার ক্ষেত্রে, n তম পদ হচ্ছে কি? a r - 1, আর হচ্ছে সমষ্টি a r to the n - 1
আর মাইনাস ওয়ান যখন হোয়েন আর বড় ওয়ান ছোট। আর একটা সূত্র আছে এস এন সমান এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর, যেটা আর হোয়েন আর গ্রেটার দেন 1। জি জি স্যার আপনি পারেন, আমি বুঝতে পেরেছি। আচ্ছা এটা হয়েছে সূত্র। স্পেশালিস্ট হওয়া লাগবে স্যার, যারা গণিতে ভালো জানে ওদের জন্য সুবিধা। আচ্ছা ঠিক আছে স্যার, আর আরেকটা সূত্র আছে, এগুলো লিখে নেন। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস এন সমান, আচ্ছা এই জায়গায় একটা শব্দ আছে স্যার, এই যে এখানে বললাম না এত প্লাস ডট 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 তারপরে প্লাস এন। এখন বলুন তো এই জায়গাটায় এই এনটা দিলাম, এই ডট ডট দিলাম, ডট কমপক্ষে কয়টা দিলে সঠিক হয়? কয়জন জানেন দেখি, এটা আইসিটির একটা অঙ্ক। এই ডট ডট কমপক্ষে কয়টা দিলে সঠিক হবে? বেশি দিলে সমস্যা নাই। 3টা। থ্যাংক ইউ স্যার। জি কমপক্ষে 3টা দেবেন, তবে ক্যালকুলেটরে হিসাব আসবে। আর যদি 3টার কম দেন তাহলে ভুল হয়ে যাবে অঙ্ক, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা এন সমান এন ইন্টু এন প্লাস 1 বাই 2, এটা একটি সূত্র। এবারে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার সমান এন ইন্টু এন প্লাস 1, আর একটা সূত্র আছে 2n প্লাস 1 বাই 2। এবারে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস এন কিউব, এটা সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস 1 বাই 2 হোল স্কোয়ার। এই যে এই 3টে সূত্র মনে রাখবেন স্যার, এই 3টে সূত্র। আর আরেকটা আছে এই যে এইগুলো মনে রাখলে ধারার সব হয়ে যাবে। ঠিক আছে স্যার, এখন আমি ধারার সরাসরি অঙ্কে চলে স্যার যাচ্ছি। একটু ব্যাকে যান, আমি একটু স্ক্রিনশট নিই স্যার সূত্রগুলা। জি স্যার। জি 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 স্যার হয়েছে। হয়েছে, এটা মুছে দেব, কেননা এখানে একটা অঙ্ক আছে, অঙ্কটা আমাকে করতে হবে। হ্যাঁ ঠিক আছে স্যার, এখানে একটা অঙ্ক বলেছে, এই অঙ্কটা দেখে আগে আমাকে চিনতে হবে ধারা কি, এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা। কেননা আমি সূত্র লিখেছি দুই প্রকার না, সমান্তর ধারার ক্ষেত্রে এক সূত্র আর গুণোত্তর ধারার ক্ষেত্রে এক সূত্র। এখন কোন সূত্রটা আমি অ্যাপ্লাই করবো সেটা আমার নির্ভর করবে ধারার উপরে। তাহলে এই ধারাটা এখন সমান্তর না গুণোত্তর, এটাকে জানতে হবে। আর জানার বুদ্ধিটা হচ্ছে এই 8-এর ভিতরে 5 বাদ দিলে হয় কত? 3। 11-এর ভিতরে 8 বাদ দিলে হয় 3, আবার 14-এর ভিতরে, তার মানে আমাদের 2টা করলে হয়ে যাবে। তার মানে আমরা কি এটা সমান্তর ধারা পাইলাম। এবার সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এটা একটা অঙ্ক, এটা বুঝে গেলাম যে কি এটা সমান্তর ধারা। এবারে এ সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ এ সমান কি 5, আর তারপরে কি ডি সমান্তর সাধারণ অন্তর অন্তর। হ্যাঁ এটা মানে লেখা হয় না এখানে, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তর দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। 8 বিয়োগ 5 সমান 3। এবার বলছে ধারাটির কোন পদ? 310 এন-তম পদ ধরে নিলাম। ধারাটির এন-তম পদ সমান কত? 320। এবার এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। স্যার এই ঘুমাতে ঘুমাতে কথা না বললে হয় না। এবারে এটা, এবারে 5 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি সমান হচ্ছে 3 সমান এত। এখন কি এই বাকি ক্যালকুলেশনটুকু পারবেন না স্যার, আর করা লাগবে? ঠিক আছে, মনে হয় পারবেন না। পারবো স্যার। 5 যোগ 3 এন মাইনাস 3। হ্যাঁ এবারে এটা ক্যালকুলেশন করে এন এর মান বের করবেন, তাই হয়ে গেল। আমি বলেছি না এন তম পদ সমান এত, এন এর মানটা বের করলে হয়ে যাবে স্যার। হয়েছে না স্যার? এটা 100তম। জি জি এবার পরবর্তীতে চলে গেলাম। এবার বলছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 99 সমান কত? আচ্ছা এই অঙ্কটা দেখুন। 4950 স্যার। জি আপনার কথা আছে, ইয়ে হচ্ছে আবার ব্যাক আসছে, এই জন্য 4950। আচ্ছা স্যার কত হলো স্যার? 4950। 4950। জি জি অঙ্ক স্যার তো পারবেনি। এখন এটা সূত্র হবে কোনটা স্যার? একটু আগে আমি কিন্তু সূত্রগুলো লিখে দিয়েছি, মনে আছে? সেই সূত্রগুলো ওই সূত্রগুলো মুছে দিয়েছি। এখন একটা সূত্র আমি লিখেছিলাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n সমান একটি সূত্র লিখেছিলাম n ইনটু n প্লাস 1 বাই 2 ডিভাইডেড 2। জি স্যার জি জি হ্যাঁ এইটা সূত্র। তার মানে n সমান আমার এখানে 99 যোগ 99 যোগ 100 ভাগ 2। হ্যাঁ 50 আর 49 এর গুণ স্যার। জি স্যার আপনি একটু যদি সাইলেন্ট থাকেন ভালো হয়, কারণ অন্যরা বুঝছে না। হ্যাঁ আপনি তো বোঝেন, যারা বোঝে না তাদেরকে বোঝাতে হবে।
আমি তো বলেছি আগেই যে অঙ্ক ছাড়া যারা তারা আমি যা আলোচনা করছি সব পারবে, সুতরাং অঙ্ক ছাড়ার ক্লাস না করাই ভালো, নতুন কিছু নেই। কেননা আপনারা অনার্স মাস্টার্স করে আবার চাকরির পরীক্ষা দিতে আসলে এই জাতীয় ছোটোখাটো অঙ্কগুলোই আসে, বড় অঙ্ক বেশি আসে না, আপনারা তো জানেন সব। এই জন্য যিনারা অঙ্কে উইক তাদের জন্য এই ক্লাসটা। এবারে দেখুন স্যার, এটা হচ্ছে এর সূত্র হচ্ছে 1 + 2 + 3 + ডট n, এর একটি সূত্র আছে এরকম, n সমান হচ্ছে আমাদের এখানে 99, তাহলে 99 যোগ 1 বাই কত 2, এটা ক্যালকুলেশন করলে যা হয় 99 গুণ 100 বাই 2, 2 দিয়ে রেখে কাটলে 50, এই দুটো গুণ করলে এক স্যার বললেন 49 50 49 50 হবে। হয়েছে তো স্যার? জি, আমি একটু সংক্ষিপ্ত আকারে যাচ্ছি তো, যেহেতু সময় অনেক বেশি হয়ে গেছে। এবারে এই অঙ্কটা কি আছে স্যার ধারাটা, স্যার নেক্সট ক্লাসে না ধারাটা স্যার আবার শুরু থেকে একটু স্যার রিকভার করবেন স্যার, তাহলে মনে হয় ভালো হবে স্যার, আমরা যারা একটু কম পারি স্যার তাদের জন্য। জি জি এটা শুরুতে একটু বুঝাই দিয়ে আবার অন্য টপিকসে যাবে নাকি, এটা অনুরোধ রইল স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা এই জায়গায় দেখুন স্যার, এখানে একটা অঙ্ক আছে আগের মতোই অঙ্ক, এই জায়গায় খেয়াল করবেন, এখানে কি আছে 1 + 2 + 3 + ডট 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 99 আছে, এইরকম আছে। তার মানে এর পার্থক্য, এটা স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র এটা, কিন্তু এখানে কিন্তু এরকম না, এখানে আছে 1 + 3 + 5 এরকম আছে। তার মানে আগের ওই সূত্র যদি আমি অ্যাপ্লাই করি এখানে এইটা কাজে লাগবে না। এটা কি করতে হবে? হ্যাঁ, এটা কি করতে হবে, এই যে এই স্টাইলে আপনি যদি করেন খুব তাড়াতাড়ি হবে। এই স্টাইলটা এরকম, পদ সংখ্যা আপনাকে এখানে পদ সংখ্যা দিয়ে সমষ্টি বের করতে হবে। এই পদ সংখ্যাটা আমাদের জানা নেই, আর পদ সংখ্যার সূত্রটা হচ্ছে এরকম, এই যে পদ সংখ্যার সূত্রটা হচ্ছে এরকম, এই যে এখান থেকে এটুকু, শেষ পদ বিয়োগ প্রথম পদ বাই প্রতিপদে বৃদ্ধি গুণ এই যোগ 1, এটা হচ্ছে পদ সংখ্যার সূত্র। ঠিক আছে স্যার? এখন পদ সংখ্যা আমাদের হয়ে গেল কয়টা? 10টা, এই যে 10টা হয়ে গেল। এবারে আমরা করতে পারি সমষ্টি, কেননা এই যে ডট 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 এত দেয় মানে সমষ্টির সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা বাই 2। এই পদ সংখ্যা আমাদের জানা ছিল না বলে এখান থেকে পদ সংখ্যা জেনে নিলাম। আর যদি অঙ্ক যদি শর্টকাট আকারে আসে, এই জায়গাটা আমি গুনেই ফেলতে পারছেন, তাহলে আর আপনার এটার দরকার নেই, এই সূত্রটা একবারে বসিয়ে দিলে হবে। এবারে এটা ক্যালকুলেশন করে আমার যা হবে সেটা উত্তর, এই যে ঘর। এটাকে বোঝাতে পারলাম স্যার? মানে আপনি যদি এই অঙ্কটা দেখে এটা দেখে যদি মনে করেন যে এটা এরকম সূত্র বসলো, আবার আমি এইটাও ওই সূত্র বসাবো, ওই সূত্র বসালে এটা হবে না, এটা স্বাভাবিক সংখ্যা না, এই জন্য এটা বললাম। এবারে দেখুন এরকম, এই অঙ্কটা কত, এরকম কিন্তু একটা সূত্র লিখেছি আমি স্কোয়ারের। এই সূত্রটা হচ্ছে এরকম যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার সমান n ইন্টু n প্লাস 1, তারপরে 2n প্লাস 1 বাই 2 না 6, এই যে এটা হচ্ছে সূত্র। তার মানে এই জায়গায় এখন আপনাকে n এর জায়গায় 50 বসাতে হবে, 50 বসিয়ে যা হবে ক্যালকুলেশন করে তাই উত্তর। এটা কি ক্যালকুলেশন করা লাগবে স্যার? এটা কি ক্যালকুলেশন করা লাগবে? 50 যোগ 1 আবার 2 গুণ 50 যোগ 1 বাই 6, এটা ক্যালকুলেশন করে যা হবে তাই স্যার, ক্যালকুলেশন করে নেবেন, আমি করলাম না স্যার, যেহেতু অনেক রাইট হয়ে যাচ্ছে। এবার এটা দেখেন তো স্যার, বুঝতে পারেন নাকি? এই অঙ্কটি কিন্তু প্রথম নাম্বার যে ক্লাস নিয়েছিলাম সে নাম্বারের ভিতরে এটা করা ছিল। দেখুন এখানে প্রথমে আছে 1, তারপরে আছে 1, আবার 2 3, এভাবে 5, এইভাবে আছে। তার মানে ধারাটি আছে কিভাবে? ফিবোনাক্কি। জি স্যার, থ্যাংক ইউ। প্যাটার্নের ফিবোনাক্কি। হ্যাঁ জি, প্যাটার্নের ফিবোনাক্কি। আর ফিবোনাক্কির সংখ্যাটা আসলে এরকম যে পর দুইটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায়। দেখুন এখানে 2 সংখ্যা যোগ করলে এই যে পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে, আবার 2 যোগ 3 করলে এই যে 5 পাওয়া যাচ্ছে। তার মানে এটা ফিবোনাক্কি সংখ্যা। এখন এই ফিবোনাক্কি সংখ্যা পরেরটা যদি আপনি যোগ করেন, এর পরেরটা কত হবে? 13 যোগ 21 সমান যা হবে তাই। তারপরেরটা আবার হবে 21 যোগ এই যেখানে যোগ করে দেওয়া হয়েছিল কত 34 মনে হয়। তার মানে 21 যোগ 34 সমান এটা যোগ করলে হবে কত? 55 হয়েছে স্যার। তার মানে আমাদের 10তম পদ হবে আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 55, উত্তর হবে 55। যদি আরেকটা চাই, আরেকটা একটু কষ্ট করে চলে যাবেন। আচ্ছা, সম্ভাবনা একটু শর্টকাট আকারে মারি স্যার, 2টা অঙ্ক আছে, 2টা অঙ্ক করবো যা সম্ভাবনার বেশি আলোচনা করার নেই, কারণ সম্ভাবনা থেকে কঠিন অঙ্ক আসে না। আচ্ছা, সম্ভাবনাটা কি স্যার?
ইনইকুয়ালিটি, যেমন হ্যাঁ, সম্ভাবনা। যেমন স্যার আপনার স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে হেড স্যার হওয়ার জন্য দুইজনের মধ্যে কয়জনের সম্ভাবনা আছে হেড স্যার হওয়ার? 50%। 50%, তাই না স্যার? 50%, স্যার। হ্যাঁ জি হ্যাঁ স্যার। স্যার, এই হচ্ছে সম্ভাবনা, যেটার আশা থাকে যে এরকম হবে, আবার কোনোটা থাকে হবেই না, শিওর হবে না। যেমন আমি যদি বলি যে বর্তমানে এখনো রাষ্ট্রপতি পুরুষই আছে, যদি বলি যে আমার বাংলাদেশের রাষ্ট্রপতি মহিলা, তাহলে এটা কি সম্ভব? অবাস্তব হয়ে যাবে। এরকম সম্ভাবনা সেই ক্ষেত্রে হবে না, তাছাড়া সম্ভাবনা থাকবেই। যেমন এখানে বলছে একটি, আচ্ছা এইটা নির্ণয় করার আগে আমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে সম্ভাবনার একটাই মাত্র সূত্র, সেটা হচ্ছে সম্ভাবনা সমান, এটা লিখতে হবে অনুকূল কি লিখবো, নিক্ষেপ, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে এত আসার সম্ভাবনা কত? অনুকূল ঘটনা, অনুকূল ফলাফল, উক্ত ঘটনা অনুকূল ফলাফল সমগ্র সময় ফলাফল। হ্যাঁ ভাই, মোট ফলাফল বা যাই হোক একটা দিলেই হলো, মোট ফলাফল। জি, ফলাফল। আচ্ছা, এটা হলো। এখন এখানে বলছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে, স্যার ছক্কাতে গুটি থাকে, এই সংখ্যা থাকে মোট কয়টা? 6টা। এটা আমাকে মনে রাখতে হবে, 1 2 3 4 5 6। এখন বলছে 4 আসার সম্ভাবনা কত? তার মানে এর মধ্যে আমার 4 আছে কয়বার? একবার না স্যার? একটা। হ্যাঁ, তাহলে আসার সম্ভাবনা আছে আমার একবার। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে 1, এখানে লিখবো হচ্ছে 1, আর মোট সম্ভাবনাটা কত? 1 2 3 4 5 6, এবারে দেবো 6। এটাই হচ্ছে উত্তর স্যার, 1/6 উত্তর। ঠিক আছে স্যার? এই এখন ঠিক একই রকম যদি আপনাকে একটা কি মুদ্রা নিক্ষেপ করা হয়, যেমন যে একটি মুদ্রাতে থাকে হচ্ছে হেড এবং টেল, এই হেড টেল ওইটা আসার সম্ভাবনা কত? মুদ্রা যখনই বলবে তখনই জানতে হবে ওর থাকে একটা হেড আর একটা টেল, এই তখন হচ্ছে দুইটা। এই মানে এখানে বলছে, 50%, স্যার। জি স্যার, এখানে বলছে একটি থলিতে 6টি নীল, এখানে হচ্ছে নীল হচ্ছে 6টি, এটা আমরা মনে রাখবো যে নীল হচ্ছে 6টি, আর হচ্ছে সাদা হচ্ছে 8টি, আর 10টি হচ্ছে কালো। এবারে আমাদের অঙ্ক বলছে দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, সাদা না হওয়ার, তার মানে মোট সাদা কত আমাদের? 8টি না স্যার? 8টি। 8টি। আগে মোট সম্ভাবনা বের করি, যেহেতু আমাদের সম্ভাবনার সূত্র হচ্ছে কি স্যার? অনুকূল আর মোট বাই মোট ফলাফল। তাহলে অনুকূলে আমাদের আসার সম্ভাবনা কত থাকবে? এই 8টি, যেহেতু বলছে যে সাদা আসার না সম্ভাবনা, অর্থাৎ সাদাটা আমরা কেটে দেবো, তার মানে আমাদের মোট ছিল কত? 6 + 8 + 10, মোট যোগ করলে হয় কত স্যার? 24টি। মোট যোগ করলে হচ্ছে 24টি। মোট ফলাফল আমাদের 24, আমি এখানে লিখে দিলাম 24। এবারে এখান থেকে আমাদের এই সাদাটা বাদ দিতে হবে। সাদাটা বাদ দিলে কত হচ্ছে? তাহলে 24 থেকে 8 বাদ দিলে 16 না স্যার? 16। এবারে এটা কাটাকাটি করলে যা হবে 2 এর নিচে 3 স্যার, 2 এর নিচে 3। 2 এর নিচে 3 মানে স্যার 8 দিয়ে কাটেন স্যার, 8 2 16 আসছে 24। হ্যাঁ ঠিক আছে। 2/3 আবার সে বাংলিশ আপনি বলেছেন 2 এর নিচে 3, আমি বাংলায় লিখছি 2/3। এই যে হ্যাঁ ঠিক আছে এই স্যার, এইটা স্যার। এখন কি এটা বোঝাতে পারলাম স্যার? এই জায়গা থেকে যদি প্রশ্ন এরকম আসে, যে নীল আসার সম্ভাবনা কত, তাহলে আমরা কোনোটা নেব না, মোট সম্ভাবনা থাকবে 24 আর নীল হবে কত? 6। এবারে 6/24 দিয়ে কাটাকাটি করে অনুকূল ফলাফল সম্পর্কে একটু বলেন। অনুকূল ফলাফল মানে যেটা হওয়ার সম্ভাবনা থাকে। যেমন আমরা এখানে বলেছি কত, এই অঙ্কটা যাই, একটি ছক্কা নিক্ষেপ করা হলে 4 আসার সম্ভাবনা কত? তার মানে 4টা একবারই থাকবে, ছক্কা আপনি যতবার মারেন 4টা একবারই আসে, যেহেতু এখানে 1 2 3 4 5 6, এটা যদি মনে করেন একবার মারলাম একবারে চলে আসলো 4, তো সেটা 4টা একবারই, সেই জন্য আমরা এখানে নিলাম যে 1, এই একটাই হচ্ছে অনুকূল। এবারে যদি এখানে বলতাম যে ছক্কা নিক্ষেপে যদি বলতাম যে জোড় আসার সম্ভাবনা কত, তাহলে কত হতো? জোড় এখানে কয়টা আছে? 1টা 2 4 6 3টা আছে না স্যার? তাহলে আমরা এখানে লিখতাম মোট সম্ভাবনা, এখানে লিখতাম 3 বাই এখানে কত? 6। তাহলে এটা কাটাকাটি করলে 2, তার মানে 1/2। তার মানে স্যার অনুকূল বলতে যেটা হতে পারে, মোট ফলাফলের ভিতরে যেটা আছে, আর নিচেরটা তো মোট ফলাফল যা আছে সব, আর উপরেরটা আপনার অনুকূলে আসার যা সম্ভাবনা, এটা বুঝতে পারলাম স্যার?
এই যে এখানে একটু অঙ্ক, এই অঙ্কটা খুব আসে, এটা উচ্চতর গণিত বইয়ে আছে হুবহু। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 21 দিন, মানে একটি মাসে 21 দিন মোট সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ার। এখন বলছে 8 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা স্যার, এটা মনে রাখতে হবে আমাদের, মোট হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? 21। আর এই যে জুলাই মাস কয় দিনে, এটা আপনাকে জানতে হবে স্যার। এই এই মাস কয় দিনে, এটা কি এই জানার বুদ্ধিটা কি আছে, জানা আছে স্যার? 31 দিন। স্যার আমি দেখাবো। 31 দিনে। এই যে স্যার 31 জি, দিনে, জানা এই যে আছে। এইভাবে দেন। 31 দিনে। জি, তার মানে আমাদের 31 উত্তর হবে, তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে 31। এই যে এইটাই হবে উত্তর, জুলাই মাসে আসার সম্ভাবনা। আচ্ছা স্যার, যদি এটা 30 থাকতো মাস, তাহলে 30 দিতাম। এই মাস গণার পদ্ধতিটা জানা আছে স্যার? জি স্যার। জি আছে। জি জি, এটা একটু প্র্যাকটিস করে রাখবেন, তাহলে আর মাসের সমস্যা হবে না। প্রথমে উপরে জানুয়ারি, তারপরে নিচেরটা ফেব্রুয়ারি, তারপরে উপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, ওইটা মার্চ, ফেব্রুয়ারি। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, তারপর আবার এভাবে গুনতে গুনতে চলে আসবেন। এভাবে হয়ে যাবে মাসগুলো, ইংরেজি মাস। আচ্ছা, একটি ছক্কায় স্যার। নিক্ষেপ করা হলে বিজোড় হওয়ার সম্ভাবনা কত? এটা অলরেডি স্যার করেছি। স্যার একটু হ্যাঁ কথা স্যার। বলি স্যার। জি স্যার। এই যে আশেপাশে স্যার একটু কথা হলো, যে অন্যান্য টিচার যে বারবার আপনার সাথে সাথে কথা বললে, তাতে আমরা ধরেন ইংরেজি তো মাস্টার্স করছি, ম্যাথ তো কম বুঝি। আমরা কিছুই তো বুঝতেছি না এরা স্যার। যদি টট্টর করে এত বেশি কথা বলে, তাহলে তো আমাদের কোনো এটা ভর্তি হয়ে কোনো লাভ হইলো না। এরকম চুপ থাকতে বলেন সবাই, একান্ত। জি জি স্যার, আমি সেইটাই এখানে প্রথম আমাদের থেকে দুর্বলতা বোঝাতে অনেক চাই। স্যার গণিতে, হ্যাঁ কিন্তু স্যার, স্যার এভাবে আমি হলে বলি, তো আমি কিন্তু হচ্ছে না। আমি অঙ্ক স্যারদের কিন্তু বলেছি, অঙ্ক স্যারদের এখানে বলেছি। পণ্ডিতগিরি করার কিছু নাই তো, ক্লাস এখানে না করাই ভালো। ক্লাসে যায় পড়ুক, পড়াক, জি স্যার, তাতে তো আমি পড়ার আগেই দরকার বলেছি নাই। যে এটা অঙ্ক আপনি স্যারদের জন্য আপনি ক্লাস আমাদের না। স্যার, আপনি আমাদের পড়ান। জি, এখানে পণ্ডিতগিরি করলে তো আমরা কেমনে পড়বো, আমরা কেমনে বুঝবো স্যার কথা? স্যার 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 আমি আমরা কিছুই পারতাছি না। জি জি স্যার, একটু ভিডিওটা বারবার দেখবেন স্যার, ম্যাডাম, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। স্লো একটু slow গেলে তো স্যার, হয়ে যায়। একটু ধীরে বারবার করতো, দেখার আর এতটা একটু ইতো এত হয় না, ফাস্ট স্যার এতটা কিন্তু তাহলে কষ্ট তো অনেক হয়েছে। কিছু হতো। তারা যে প্রথমে সাবজেক্টে তো এক্সপার্ট, তারা ওই সাবজেক্টে পাস করার দরকার নাই। ফার্স্টে সমস্যা নাই, যারা এত পণ্ডিত তাদের ক্লাস। স্যার, আমি বলেছি প্রথমেই যে অঙ্ক স্যারদের এই ক্লাস না, কেননা অঙ্ক স্যার তো পারেন, এটা আমি জানি, মুখে মুখে যে অঙ্ক করেছে সবগুলো মুখে মুখে হয়ে যাবে স্যারদের। এখন এত স্যাররা কথা বললে আমরা মুখে তো মুখে ক্যালকুলেশন করছে, সেটা এখানে বলছে। তো কি করব স্যার, আমি আর কি করব বলুন স্যার? যারা অঙ্কে দুর্বল আছেন তারা আমাকে বলবেন, স্যার আলাদা ক্লাস নেব। আপনাদের যেহেতু আমরা জি স্যার, জি চেষ্টা স্যার। করেছি। আমরা এগুলো স্টুডেন্ট লাইফে করেছি, তবে আমাদের আরো একটু স্লো যেতে হবে, আমরা এগুলো বুঝতে অনেক কষ্ট স্যার আমি হচ্ছে। একটু বলি স্যার, স্যার সেটা হচ্ছে আলাদা আপনারা যারা ক্লাসের কথা বলেছিলেন তো স্যার, আলাদা স্যার ক্লাসের কথা বলেছিলেন, ওইটা হচ্ছে না নাকি? স্যার শিক্ষামন্ত্রীর কথায় যদি প্রশ্ন রাখবেন, তাহলে পড়া শিক্ষকতা করার প্রয়োজন নাই। উনি তো জানেন স্যার, তাহলে ওনাকে অত প্রশ্ন করার প্রয়োজন নাই স্যার, অনুরোধ জি জি করার প্রয়োজন আছে স্যার। জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার। স্যার আপনাদের ক্ষেত্রে একটু বলি, সময় তো শেষ স্যার। অঙ্ক যারা বুঝতে পারছেন না স্যার, 11:30 আমি আমাকে একটু বলতে দেন স্যার। আপনারা অঙ্ক যারা বুঝতে পারছেন না তাদের জন্য বলুন স্যার। ক্লাস জি আমি স্যার। অতিরিক্ত নিয়ে নেব স্যার, একটু অতিরিক্ত নেব। ঠিক আছে? ধন্যবাদ স্যার। তাহলে হবে স্যার, জি অতিরিক্ত স্যার। ক্লাস নিয়ে নেবো একটু, যাতে আপনাদের বোঝাতে পারে। আর যিনারা অঙ্ক স্যার আছেন তিনারা তো পারবেন, অথবা প্র্যাকটিস করেছেন প্রচুর পরিমাণে, তিনারা সেই সব স্যার এই অঙ্কগুলো পারবেন, কারণ এগুলো সাধারণ অঙ্ক, একদম বেসিক। বেসিক বলতে কি একদম মৌলিকের, কোনো বিষয়ের মৌলিক বিষয় এটা। স্যার আর এর ধারাবাহিক যদি ক্লাসে গভীরে যেতে হয়, গভীর বিষয়, তাহলে তো হ্যাঁ স্যার। স্যার আমাদের যে অবস্থা, বঙ্গোপসাগরের পানিতে এই অঙ্ক ভিজে করতে হয়, আর তার মাঝে যারা শুটেড বুটেড স্মার্ট তারা তো অ্যান্সার বলে দেয়, আমাদের একটু কষ্ট হয় স্যার। জি স্যার, জি স্যার, আছি স্যার। যারা অঙ্কে অনেক দুর্বল, আমার শোভন স্যারের কাছে একটু SMS দেবেন, তাদেরকে নিয়ে আমরা ক্লাস কয়েকদিন একটু বাড়িয়ে দেবো প্রয়োজনে। আর অঙ্ক স্যার তাদের দরকার নাই, তাহলে ধীরে সুস্থে আগাতে পারবো স্যার। ঠিক আছে, এই ফ্যাসিলিটিটা একটু আমি দিলাম আমার ব্যক্তিগতভাবে। তাহলে আজকের মতো ক্লাস শেষ করবো স্যার। একটু স্লো করে গেলে হয় স্যার। হ্যাঁ স্যার, কি বললেন স্যার? ধারাবাহিক ক্লাস একটু স্লো। স্যার মানসিক দক্ষতার ক্লাস হবে না স্যার? মানসিক দক্ষতাও হবে স্যার। প্রশ্ন ক্লাস কি করবো? সারা রাত নিয়ে নেবো ভোর পর্যন্ত?
সেহরি খাওয়ার আগ পর্যন্ত ক্লাস নিলে মানসিক দক্ষতা এখনই শুরু করতে পারি স্যার, নতুন করে। আজকে আর না স্যার। না স্যার, ঘুমেরও প্রয়োজন আছে স্যার। জি জি আর স্যার, সেজন্য আজকে সেহরি বাদ দিই স্যার। খাইতে হবো স্যার। অলরেডি আজকে শেষ করেন 1 স্যার। ঘন্টা। জি স্যার, আজকে এই পৌঁছে পর্যন্তই শুরু করেছি। জি স্যার, স্যার ঠিক আছে দিন স্যার, আপনার আজকে সময় এখানে আছে। শেষ করলাম। বলা হয়। আজকে অঙ্ক ছিল আমার সপ্তাহে অঙ্ক জি ছিল স্যার। স্যার একদিন সপ্তাহে ছিল, এখন এটা 2 দিন করা হয়েছে। ইনশাল্লাহ অনেক কিছু আগাতে পারবো স্যার। ঠিক আছে জি স্যার, স্যার, ওকে, আজকের শুভরাত্রি মতো স্যার। ক্লাস শেষ করি জি স্যার। স্যার, আপনাদের শুভরাত্রি স্যার। সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আগামী দিন আবার আপনাদের সাথে দেখা হবে। স্যার আল্লাহ হাফেজ। আবহাওয়ার জি স্যার। অঙ্কের প্রশ্নটা আর একটু দিলে একটু করে স্লাইডে দেন না। আমরা যাতে স্যার সব যদি 10 মার্কের অঙ্ক থাকে অন্তত 5-6 যেতে পাইলে কোন কোন চ্যাপ্টার আমাদের বেশি মনে রাখতে হবে ওইটা বলে দিলে আমাদের ওই চ্যাপ্টারগুলো বেশি করলাম। আচ্ছা আচ্ছা, জি স্যার। স্যার আরেকটা কথা বলি স্যার, একটা ইম্পর্টেন্ট কথা বলি। সেইটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা বিষয়, যেমন কি আছে বাংলা, ইংরেজি, তারপরে কি আছে আইসিটি, হ্যাঁ আইসিটি, আরও আছে কি মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, এরকম যে প্রত্যেকটা বিষয় আছে, এই প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা করে পাস করতে হবে। এই পাসটা আপনাকে কেউ বলবে না, বুঝতে পেরেছেন স্যার? এই জন্য আপনি যদি অঙ্ক না পারেন, আপনাকে অঙ্ক শিখতেই হবে। আপনি যদি অঙ্কে 0 পান, ওখানে ওরা এইটা দেখে, টিকানোর সময় এইগুলো খেয়াল করে। আপনি যদি অঙ্ক 0 পান, আপনাকে টেকাবে না কখনোই, কিন্তু ওরা বলবে না যে আপনি কেন আমি আপনাকে বাদ দিয়েছি, এটা বলবে না। তারপরে আরেকটা বিষয় আছে, আপনি আবেদন করতে গিয়ে কোথাও যদি ভুল করেন, আগেই বাদ। কিন্তু পরীক্ষা আপনি দিতে পারবেন, সমস্যা নেই, কিন্তু পরীক্ষায় যত ভালোই দেন আপনি বাদ। এইরকম প্রমাণ অনেক আমি পেয়েছি। জি স্যার। স্যার এবং মোট 80 নাম্বারের উপর আমাদের গড় করবে না স্যার, নাকি প্রত্যেকটি বিষয়ের উপর 40% স্যার? স্যার আমি তো বললাম, এটা বলা লাগে না, এটা বলতে হয় না। প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা করে পাস করতে হয়, এটা বলা লাগে না, ওরা বলেও দেয় না। আপনি যে কোনোভাবে 40 পাইলেই পাস, 40% পাইলেই পাস, এটাকে আপনাকে বলেছে। মানে 80 নম্বরের 40% করলে তার মানে যত হয় সেটা হিসাব করলে সম্ভবত মানে 32 না 33 হচ্ছে। যাই হোক, এই যে আমি যেটা বললাম যে প্রত্যেকটাতে পাস করতে হবে, এইটা কখনো বলা লাগে না, কিন্তু আপনাকে এটা ওরা করে এরকম। আমার এক বন্ধু অনেক ভালো পরীক্ষা দিয়েছিল এবং যারা টিকে ছিল তাদের চেয়ে বেশি পাইছিল। তখন ও গিয়েছিল এন্টারসিতে, চ্যালেঞ্জ করেছিল। খাতা চ্যালেঞ্জ তো সবসময় করা যায়, তাই তো স্যার? এবারে তিনি ওখানে গিয়ে এটা নিয়ে এসছেন যে এইভাবে একটাতে ফেল করেছে। আর ফেল করলে তো আপনাকে টিকাবে না, এগুলোতেও কিন্তু এগুলো বলবে না। যেমন ভার্সিটিতে চান্স পেতে হলে প্রত্যেক সাবজেক্টে পাস করতে হয়, এটা কিন্তু কোথাও লেখা নেই, কিন্তু পাস করতে হয়। পাস না করলেও বাদ দিয়ে দেয়, কারণ ও জানে যে এই সাবজেক্টে খুব দুর্বল। বুঝতে পেরেছেন স্যার? তাহলে এই দুইটা জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে আবেদন করতে গিয়ে আবেদনে ভুল থাকলে আগেই বাদ। পরীক্ষা আপনি দিতে পারবেন, সমস্যা নেই, ওরা পরীক্ষা দেয়। আর প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হবে, পাস না করলে বাদ। কিছু কিছু জিনিস স্যার আবেদনে স্যার এডিট অপশন না দেওয়ার কথা ছিল স্যার। ও দেওয়ার কথা ছিল, ও আর দেবে না, শেষ, দেবে না স্যার, ওইটা বাদ দেন একটু স্যার। অনেক রাত হয়ে গেল, আছে আজকে রাখবো স্যার। স্যার আজকের মতো রাখি, বাদ দেন। আবার আগামী ক্লাসে বাকি মনে টনে যা হয় তাই আর নিয়ে আলোচনা করব। আজকের মতো রাখি স্যার। ওকে স্যার, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার। শোভন স্যার, শেষ করে দেন। আসসালামু আলাইকুম। জি স্যার, স্যাররা ভালো আছেন সবাই? ক্লাস করছেন ধৈর্য সহকারে? জি স্যার, যদি আলহামদুলিল্লাহ আমাদের স্যার। এই যে দেখেন, স্যারকে কিন্তু আমরা সময় দিয়েছি 1 ঘন্টা, স্যার কিন্তু ক্লাস নিয়েছেন পুরো 2 ঘন্টা 2 মিনিট। স্যারের এই ডেডিকেশনটাকে আমরা সম্মান করি, আমি পার্সোনালি স্যালুট করি। কারণ স্যারের তো লিমিটেশন ছিল, উনি তো 2টা অঙ্ক করায় দিয়েও 1 ঘন্টা যদি হয় 1 ঘন্টা শেষ করতে পারতেন। বাট আমরা অবশ্যই স্যারকে এটার জন্য সম্মান জানাই। বুঝতে পেরেছেন? এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে স্যার। জি স্যার আমরা আপনাদের প্রতি অনেক মানে আস্থাভাজন আছি, কারণ আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেক ডেডিকেটেড। তো নির্ভরও করতে পারি যদি আল্লাহ সাহায্য করে আর কি। অবশ্যই ম্যাডাম।